আসসালামু আলাইকুম সবাইকে। আজকের এই ক্লাসে হচ্ছে আমরা তোমাদের কেমিস্ট্রি এমসিকিউ থান্ডার সিরিজের লেকচার 3 বলতে পারো। আমরা এই ক্লাসে মূলত কেমিস্ট্রির চ্যাপ্টার 5 এবং 6 পড়বো। এই দুইটা চ্যাপ্টার ইনশাআল্লাহ আজকে লেকচারে শেষ করব। সো আশা করি তোমরা সবাই ভালো আছো। ক্লাসটা শুরু করো। এই ক্লাসটা আরও 2 দিন আগে দেওয়ার কথা ছিল। সো 2 দিন পরে কেন দিতেছি, কারণ তোমরা অনেকেই জানো না হয়তো যে আমাদের এই বোর্ডই ছিল না আমাদের কাছে। এটা নিয়ে ঝামেলা হয়েছিল, আমি ফেসবুকে পোস্টও দিছিলাম। সো বোর্ডই যদি না থাকে তাহলে আমি কেমনে ক্লাস নেব। এই জন্য আমি বলছিলাম 2 দিন পরে ক্লাস আসবে, মানে এর জন্য 2 দিন লেট হয়ে গেছে। এই জন্য আমি ফার্স্ট টাইম তোমাদের কাছে সরি, কারণ সব দিক দিয়ে ক্লাস দেওয়া লাগতেছে, এই জন্য মনে করো লেট হয়ে যেতেছে ক্লাসে। বাট আশা করি তোমাদের এক্সামের আগে সব শেষ হবে ইনশাল্লাহ। ঠিক আছে, এরপরে দেখো আমরা শুরু করে দিলে চ্যাপ্টারটা। তো ফার্স্টেই হ্যালোজেন গ্রুপের মৌলগুলোর যোজ্যতা ইলেকট্রন কয়টা, ভালো করে বুঝো। হ্যালোজেন গ্রুপের মৌলের যোজ্যতা ইলেকট্রন। আমরা জানি যোজ্যতা ইলেকট্রন কি, মৌলের বহিঃস্তর শক্তি স্তরের মোট ইলেকট্রন হচ্ছে যোজ্যতা ইলেকট্রন। কি ভাইয়া, মৌলের সর্ববহিঃস্তর শক্তি স্তরে যতটা ইলেকট্রন থাকে ওইটাই হচ্ছে তার যোজ্যতা ইলেকট্রন। হ্যালোজেন গ্রুপ মানে হচ্ছে গ্রুপ 17। হ্যালোজেন গ্রুপ মানে কত, গ্রুপ 17। তাহলে গ্রুপ 17 যে মৌলগুলো আছে, গ্রুপ 17 মৌলগুলো কোনগুলা, এই যে ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এগুলা গ্রুপ 17। তো এই যে এগুলা দেখো, এই যে ক্লোরিন না, এগুলা সর্বশেষ শক্তি স্তরে কতটা মৌল আছে। ফ্লুরিনের ইলেকট্রন বিন্যাস কেমনে, ফ্লুরিন তোমার 9 না, তাহলে এর প্রথম শক্তি স্তরে কয়টা, 2টা, শেষ শক্তি স্তরে 7টা, এই যে 9। ঠিক আছে, ক্লোরিনের প্রথম শক্তি স্তরে 2টা, দ্বিতীয় শক্তি স্তরে 8টা, শেষ শক্তি স্তরে 7টা। ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস আমরা ভালো করে জানি 1s2। এই যে ক্লোরিন 17, এটা করতেছি আমরা 1s2। ঠিক আছে, 1s2 পরে 2s2, 2p6, ইলেকট্রন বিন্যাস তো জানার কথা 3d_s2, 3p5। এটা হচ্ছে ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস। এটা সর্ববহিঃস্তর শক্তি স্তরে যতটা ইলেকট্রন থাকে এটাই হচ্ছে তার যোজ্যতা ইলেকট্রন। যোজ্যতা ইলেকট্রন এক কথা, যোজ্যতা বা যোজনী আরেক কথা। ঠিক আছে, যোজ্যতা ইলেকট্রন হচ্ছে তার সর্বশেষ শক্তি স্তরে যতটা ইলেকট্রন থাকে ওইটাই তার যোজ্যতা ইলেকট্রন। আর যোজনী হচ্ছে তার সর্বশেষ শক্তি স্তরে যতটা বিজোড় ইলেকট্রন থাকে অথবা অষ্টক পূরণের জন্য যতটা ইলেকট্রন গ্রহণ করা লাগে বা দান করা লাগে ওইটাই হচ্ছে তার যোজনী। এটা হচ্ছে যোজ্যতা ইলেকট্রন। সো এগুলা প্রত্যেকটার দেখবা সর্বশেষ শক্তি স্তরে এই 7টা ইলেকট্রন আছে। দ্যাট মিনস হ্যালোজেন গ্রুপের মৌলগুলোর যোজ্যতা ইলেকট্রন হচ্ছে 7। ঠিক আছে ভাই, কি বুঝাইতে পারছি? অক্সিজেনের কয়টা যোজনী ইলেকট্রন আছে, অক্সিজেনের কয়টা যোজনী ইলেকট্রন, যোজ্যতা ইলেকট্রন একই কথা। অক্সিজেনের কয়টা যোজনী ইলেকট্রন আছে, তুমি কি করো, এই যে অক্সিজেন কত 8, এর ইলেকট্রন বিন্যাস করবা 1s2, 2s2, 2p4। এটা হচ্ছে অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস। তাহলে এর সর্ববহিঃস্তর শক্তি স্তর কি, এই যে 2 নাম্বারটা না, তাহলে সর্ববহিঃস্তর শক্তি স্তরে কয়টা ইলেকট্রন আছে, 2 আর 4 কয়টা, 6টা। কয়টা ভাইয়া, 6টা। দ্যাট মিনস অক্সিজেনের যোজ্যতা ইলেকট্রন কত, 6। বুঝতেছো পুলাপান? ওকে, এন্ড দেন দেখো নিম্নের কোনটার যোজনী 3। দেখো যোজনী 3 এগুলা হচ্ছে আমরা জানি ইলেকট্রন বিন্যাস করে বিজোড় ইলেকট্রনই তার যোজনী। বাট এত কিছু করার সময় আছে বলো, আমাদেরকে এত কিছু করার সময় আছে? সময় নাই। আমরা কি করব, আমরা যত সংক্ষেপে করা যায় ওইটা করবো, কারণ আমরা এমসিকিউ করতেছি। সো দেখবা কোনটার যোজনী 3, বেশিরভাগ ক্ষেত্রে যোজনী মুখস্থই থাকে তোমাদের। বাট দেখবা যে অষ্টক পূরণের জন্য বা নিষ্ক্রিয় মৌলর কাঠামো অর্জন করার জন্য কোনটার কতটা ইলেকট্রন দান বা গ্রহণ করা লাগে। আমরা জানি ফসফরাসের যোজনী 3 এবং 5। কেমনে? ফসফরাস হচ্ছে 15, ভালো করে বুঝো। ফসফরাস হচ্ছে 15, এটা যোজনী 3 আর 5 দুইটা যোজনী অর্জন করতে পারে জানে, কারণ ফসফরাস 15, তার কাছে নিষ্ক্রিয় মূল্য আছে 18 আর্গন, এইদিকে আছে 18, এইদিকে আছে তোমার হচ্ছে নিয়ন। ভালো করে বুঝো। তো আর্গনের কাঠামো অর্জন করতে তার 3টা ইলেকট্রন প্রয়োজন, নিয়নের কাঠামো ইলেকট্রন করতে 5টা ইলেকট্রন প্রয়োজন। এইভাবে তুমি হচ্ছে একটা ইয়ে করতে পারো যে 3 আর 5 হচ্ছে তার যোজনী। ঠিক আছে, কার্বন কত, কার্বনের যোজনী হচ্ছে 2 আর 4। ঠিক আছে, অনেকটা। বেরিলিয়াম কত, বেরিলিয়াম এই যে লিথিয়াম, হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, এইভাবে না। তো এখানে বেরিলিয়ামের কাছে নিষ্ক্রিয় মূল্য কোনটা, হিলিয়াম। হিলিয়াম না, হিলিয়াম 2 হচ্ছে নিষ্ক্রিয় মূল্য। বেরিলিয়ামকে হিলিয়ামে যেতে হলে 2টা ইলেকট্রন ত্যাগ করা লাগে, বেরিলিয়ামের যোজনী 2। লিথিয়াম হচ্ছে এর পারমাণবিক সংখ্যা 3 বা ইলেকট্রন 3টা আছে। লিথিয়ামকে যদি হিলিয়ামে যেতে হয়, হিলিয়াম হচ্ছে 2, একটা ইলেকট্রন ত্যাগ করা লাগে, লিথিয়ামের যোজনী 1। সো এইভাবে অনেকটা বোঝা যায়। সো এখান থেকে কোনটার যোজনী 3 পাইতেছো, 3 এই যে ফসফরাসের যোজনী পাইতেছে। ঠিক আছে, কোন যৌগমূলকের যোজনী 1? আচ্ছা, যৌগমূলক এই যে এটা কি, আমরা যদি ওইগুলা জানি। নাইট্রেট মানে কি ভাইয়া, NO3 মাইনাস, সরি NO3 কত, নাইট্রেট হচ্ছে NO3। আচ্ছা, NO3 মাইনাস, এটা হচ্ছে নাইট্রেট। কার্বনেট CO কি, কার্বনেট কত, কার্বনেট CO3 মাইনাস, এই থিং CO3 মাইনাস। সালফেট SO4 2 মাইনাস। ফসফেট
PO4 ফসফেট কত PO4 3 আচ্ছা এইগুলা কেমনে হিসাব করে এই যে নাইট্রেট আছে না এই যোজনীগুলো অনেকটা জানা থাকে যে নাইট্রেট মূলক এইটা কার্বনেট মূলক এইটা সালফেট মূলক এইটা ফসফেট মূলক এইটা সো এই যে মানে কি বলে যৌগমূলক যেগুলা বেসিক বই আছে ওইগুলা তোমাদের জানা থাকা উচিত এগুলা চিনে রাখা উচিত সো এখান থেকে দেখতে পারবা কোনটার যোজনী কত এই যে নাইট্রেটের এখানে কয়টা ইলেকট্রন আছে একটা দ্যাট মিন্স নাইট্রেটের যোজনী 1 কার্বনেটের এখানে কয়টা ইলেকট্রন আছে দুইটা দ্যাট মিন্স কার্বনের যোজনী 2 সালফেটের এখানে দুইটা ইলেকট্রন আছে সালফেটের যোজনী 2 ফসফেটের এখানে তিনটা ইলেকট্রন আছে ফসফেটের যোজনী 3 সো এইভাবে বোঝা যায় সো এখান থেকে তুমি দেখতে পাইতেছো যে নাইট্রেটের যোজনী 1 সো এটা নাইট্রেট দাগিতে পারো এবং এইগুলার এখানে যে এইটা আসতেছে এটা কেমনে আসে জানো এই যে কার্বনের জারণ মান কত 4 এটা আমরা জানি ঠিক আছে অক্সিজেন কয়টা আছে অক্সিজেনের জারণ মান -2 জারণের যে চ্যাপ্টারটা আছে চ্যাপ্টার 7 পড়লে এগুলো একটু ধারণা পাবা অক্সিজেনের জার্মান -2 অক্সিজেন 3টা আছে 3 দিয়ে গুণ দাও তো এটা হিসাব করলে 4 ঠিক আছে প্লাসে মাইনাসে -3 দুগুণা 6 आंसर -2 আসতেছে এই যে -2 আসতেছে এটা হচ্ছে আমাদের এই যৌগমূলকের আয়ন এখানে ঠিক আছে সো এইভাবে এইগুলো আসলে এক্স্যাক্টলি আসে তো তোমার তো এত প্রসেস করার সময় থাকবে না যদি একেবারে না পারো তাহলে এইভাবে প্রসেস করে বের করতে হবে এই যে কার্বনটার যোজনী হচ্ছে 2 বাট এই যৌগমূলক সম্পর্কে তোমাদের ধারণা থাকতে হবে তাহলে দেখেই বলে ফেলতে পারবা কোনটার যোজনী কত ঠিক আছে এক অণু পানিতে অক্সিজেনের কতটি যোজ্যতা ইলেকট্রন বন্ধন গঠনে অংশগ্রহণ করেনি আচ্ছা সে বন্ধন গঠন এগুলো তো ভালো করে বুঝতে হবে আচ্ছা তো তোমরা হচ্ছে পানির বন্ধন গঠন জানো এক অণু পানি মানে হচ্ছে H2O এটা সমযোজী বন্ধনে আবদ্ধ হয় তো বন্ধন গঠন কেমনে করে মূলত হচ্ছে আমরা জানি একটা বেসিক সহ পড়াইতে এই যে অক্সিজেন হ্যাঁ অক্সিজেনের হচ্ছে প্রথম শক্তি স্তরে কয়টা ইলেকট্রন থাকে আমি শক্তি স্তরগুলো আঁকি অক্সিজেনের দুইটা শক্তি স্তর আছে তো অক্সিজেনের প্রথম শক্তি স্তরে ইলেকট্রন থাকে 2টা দ্বিতীয় শক্তি স্তরে থাকে কয়টা অক্সিজেনের টোটাল 8টা তাহলে দ্বিতীয় শক্তি স্তরে থাকে হচ্ছে 6টার মধ্যে তোমাকে 2টাকে আলাদা আলাদা দিতে হবে আর 2টাকে একসাথে দিতে হবে কারণ এই 2টাতে এসে হাইড্রোজেন অ্যাড হবে তো এখানে এসে হাইড্রোজেন অ্যাড হয় আমাদের এখানে এসে হাইড্রোজেন অ্যাড হয় এটা হচ্ছে আমাদের অক্সিজেনের কি ভাইয়া বা পানির হচ্ছে মনে করো সমযোজী বন্ধনে আবদ্ধ হয় এটা তার বন্ধন গঠনের চিত্র তো এখানে অক্সিজেনের কতটি যোজ্যতা ইলেকট্রন বন্ধন গঠনে অংশগ্রহণ করেনি তুমি ভালো করে দেখো অক্সিজেনের যোজ্যতা ইলেকট্রন মানে কি তার বাইরের শক্তি স্তরের সব ইলেকট্রনগুলা মানে তার 6টা ছিল সো এখানে তার দেখো সিঙ্গেল 2টা মানে 2টা ইলেকট্রন হচ্ছে তারা বন্ধন গঠনে আবদ্ধ হয়েছে বাট বাকি 4টা বন্ধন গঠনে আবদ্ধ হয় নাই তো যোজ্যতা ইলেকট্রন থেকে বন্ধন গঠনে অংশগ্রহণ করেনি কয়টা অংশগ্রহণ করেনি 2টা সো এইভাবে বুঝতে পারবা যে অংশগ্রহণ করেনি 2টা বাট এগুলো তোমাকে সবচেয়ে সহজ হবে আচ্ছা 2টা না 2 জোড়া মানে 4টা বন্ধন গঠনে অংশগ্রহণ করেনি ঠিক আছে আচ্ছা তো এগুলাকে এমনি লিখতে হবে তোমাকে সর্ববহিষ্ঠ শক্তি স্তরে ইলেকট্রনগুলো দিয়ে লিখতে হবে লাইক অক্সিজেনের সর্ববহিষ্ঠ শক্তি স্তরে 6টা ইলেকট্রন থাকে এটা তোমাকে বুঝতে হবে কারণ অক্সিজেন 8 সে হচ্ছে যদি তার পিছনে নিষ্ক্রিয় মৌল হিলিয়ামের ইলেকট্রন সংখ্যা 2টা 8 থেকে 2 বিয়োগ দিলে 6 এভাবে তার মানে যোজ্যতা ইলেকট্রন 6 এটা তোমরা বুঝতে পারো তো তার যোজ্যতা ইলেকট্রন 6 তুমি H2 এর বন্ধন বুঝতে হবে যে এটা কেমনে গঠন হয় যে এইদিকে তোমার কি থাকে ভাইয়া তোমার অক্সিজেনের হচ্ছে মানে 4টা ইলেকট্রন এইভাবে থাকে মানে এগুলা বন্ধন গঠন করে না আর একটার সাথে এইটার সাথে হাইড্রোজেন অ্যাড হয় এটার সাথে হাইড্রোজেন অ্যাড হয় ঠিক আছে তো এটা হচ্ছে আমাদের অক্সিজেনের মানে কাঠামো এইভাবে দিয়ে যে এই যে 2টা বন্ধন গঠনে অংশগ্রহণ করেনি এইভাবে বুঝতে পারবা ঠিক আছে ওকে এরপরে 20 পারমাণবিক সংখ্যাবিষ্ট মৌলের যোজ্যতা ইলেকট্রন কত দেখো 20 পারমাণবিক সংখ্যা 20 পারমাণবিক সংখ্যাবিষ্ট মৌলের নাম কি ভাইয়া 20 পারমাণবিক সংখ্যাবিষ্ট মৌলের নাম হচ্ছে ক্যালসিয়াম আমরা সবাই জানি তো ক্যালসিয়ামের যোজ্যতা ইলেকট্রন তুমি কি এখনো ইলেকট্রন বিন্যাস করতে হবে না এত মানে সময় নিলে তো আর হবে না তো বুঝতে হবে ক্যালসিয়ামের পেছনে নিষ্ক্রিয় মৌল কোনটা আর্গন পরেই ক্যালসিয়াম আসছে তাহলে আর্গন যদি 18 হয় ক্যালসিয়াম যদি 20 হয় তাহলে এর যোজ্যতা ইলেকট্রন কত হবে 20 থেকে 18 বিয়োগ দিয়ে দিবা 2 পাবা এটা হচ্ছে তার যোজ্যতা ইলেকট্রন কারণ তার নিষ্ক্রিয় মৌল যতটুকু থাকে ততটুকু পর্যন্ত হচ্ছে একটা শক্তি স্তর হচ্ছে শেষ হয়ে যায় পরে আরেকটা শক্তি স্তর শুরু হয় তো তার শেষ শক্তি স্তরে ইলেকট্রনই তো যোজ্যতা ইলেকট্রন তুমি ক্যালসিয়ামে ইলেকট্রন বিন্যাস করে দেখবা তার শেষে 4s2 আছে মানে 2টা ইলেকট্রন থাকে সো এইভাবে করতে পারবা আগে যেগুলা করছে এইভাবে ইজিলি করতে পারবা নিচের কোন মৌলটি পরিবর্তনশীল যোজ্যতা প্রদর্শন করে এই যে আয়োডিনের যোজনী কত আয়োডিনের যোজনী হচ্ছে 1 ঠিক আছে আয়রনের যোজনী 2 আর 3 এই যে কয়েকটা মনে রাখতে হবে এই যে যোজনীগুলো সম্পর্কে ভালোই ধারণা থাকতে হবে না এটা তো হবে না সিলিকনের যোজনী হচ্ছে 4 সিলভারের যোজনী কত কপারের মতো 2 অথবা হচ্ছে কপার কত সিলভারের যোজনী মেবি Ag+ না Ag2+, যাই হোক তো এখানে পরিবর্তনশীল যোজ্যতা মানে
যুজ্যতা মানে যোজনী বুঝাইতেছে। যুজ্যতা ইলেকট্রন হইতেছে সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রন, বাট যুজ্যতা বা যোজনী হচ্ছে আলাদা জিনিস। এটা হচ্ছে সর্বশেষ শক্তি স্তরের বিজোড় ইলেকট্রন অথবা বন্ধন গঠন করতে নিষ্ক্রিয় মৌলের কাঠামো অর্জন করতে কটা ইলেকট্রন গ্রহণ বর্জন করে এটা। তো আমাদের বেশিরভাগ এটার অ্যাপ্রোপ্রিয়েট সংজ্ঞা হইতেছে সর্বশেষ শক্তি স্তরের বিজোড় ইলেকট্রন। এখন তুমি ইলেকট্রন বিন্যাস করে বিজোড় ইলেকট্রন খুঁজলে তো হবে না, তোমার এগুলো সম্পর্কে ধারণা থাকতে হবে যে আয়রনের যোজনী হচ্ছে 2 আর 3। ঠিক আছে, তো এখানে দেখো এখানে পরিবর্তনশীল 1 2 1 3 এইটা অর্জন করে। সো আয়রনের যোজনী তুমি 2 আর 3 জায়গায় দেখাইতে পারো। সো ভাইয়া তোমাকে একটু যোজনীগুলো লিখে দিই, বই থেকে লিখে দিই যেগুলো ইম্পর্টেন্ট আছে নাকি, এটা তো অ্যাটলিস্ট করতে পারি। সো যোজনী কয়েকটা মনে রাখবা, আমি এখানে লিখে দিই ইম্পর্টেন্ট যেগুলো আছে ওইগুলোর যোজনীগুলো লিখে দিই। ঠিক আছে, ওকে। তো তোমার লেখো এখানে হচ্ছে আমি যোজনীগুলো লিখে দিতেছি কোনটা কোনটা, যে কার যোজনী কত, হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, এই যেগুলো আছে, পটাশিয়াম, হ্যাঁ এগুলার প্রত্যেকটার যোজনী এক, কারণ এগুলা বহিস্থ শক্তি স্তরে একটা ইলেকট্রন করে, এটা ত্যাগ করলেই হয়ে যায়। এরপরে দেখো হিলিয়ামের তো ইয়ে নাই, বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, এগুলা সর্বশেষ শক্তি স্তরে 2টা করে ইলেকট্রন এক্সট্রা থাকে, ওই 2টা ত্যাগ করেছে, এগুলার যোজনী হচ্ছে 2। এরপরে তোমার আর কি পাইছো, অ্যালুমিনিয়াম। ঠিক আছে, অ্যালুমিনিয়াম, দেন হচ্ছে অ্যালুমিনিয়ামের যোজনী কত, অ্যালুমিনিয়ামের যোজনী হচ্ছে 3। ইম্পর্টেন্টগুলো বইয়ে যেগুলো আছে ওগুলো দিতেছি। ঠিক আছে, ওকে। সো এগুলা লিখো, এগুলো আগে সাইডের এগুলো হচ্ছে যোজনী। ঠিক আছে, সাইডের এগুলো হচ্ছে যোজনী, ওকে। এরপরে আসো আয়রনের ক্ষেত্রে, আয়রনের যোজনী হচ্ছে তোমার 2 আর 3। এই যে এগুলা পরিবর্তনশীল যোজ্যতা প্রদর্শন করে। লেড মানে হচ্ছে পিবি, এটার যোজনী হচ্ছে 2 আর 4। ঠিক আছে, তারপরে হচ্ছে তোমার নাইট্রোজেনের যোজনী 3 আর 5। ঠিক আছে, এগুলা হালকা পাতলা ধারণা পাওয়া যায় যে কয়টা। এই যে ক্যালসিয়ামের যোজনী 2 কেন, ক্যালসিয়ামের পারমাণবিক সংখ্যা 20, তার কাছে নিষ্ক্রিয় মূল্য হচ্ছে আর্গনের 18। তো 18তে যেতে হলে তার 2টা ইলেকট্রন ত্যাগ করা লাগে, তার যোজনী হচ্ছে 2। এইভাবে সোডিয়ামের যোজনী 1 কেন, সোডিয়াম হচ্ছে 11, তার পাশে নিষ্ক্রিয় মূল আছে 10। নিয়নে যেতে হলে একটা ইলেকট্রন ত্যাগ করা লাগে, সোডিয়ামের যোজনী 1। এইভাবে অনেকটা মনে রাখা যায় কতটা ব্যতিক্রম আছে। ঠিক আছে, তারপরে হচ্ছে কপারের যোজনী হচ্ছে 1 আর 2। ঠিক আছে, কার্বনের যোজনী 2 আর 4। সো এইগুলো হচ্ছে পরিবর্তনশীল যোজ্যতা প্রদর্শন করে। সালফারের যোজনী সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, মনে রাখবা 2 4 6। এইগুলা পরিবর্তনশীল যোজ্যতা প্রদর্শন করে। এই যে এগুলা কি করছে, পরিবর্তনশীল যোজ্যতা প্রদর্শন করে, পরিবর্তনশীল যোজনী আছে, কারণ এগুলা দেখো একটা যোজনী না, এগুলা অনেকগুলা যোজনী। সো এগুলা দেখাইলাম। এরপরে সিলভার, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। ঠিক আছে, সিলভার, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এই সবগুলার যোজনী হচ্ছে 1। সবগুলার যোজনী কত, 1। সবগুলার যোজনী 1। ঠিক আছে, এরপরে বুরন হচ্ছে 3। ঠিক আছে, বুরনের যোজনী 3। অ্যালুমিনিয়ামের যোজনী 3 তো পাইছিলাম আমরা। জিঙ্কের যোজনী 2। ঠিক আছে, এগুলা মনে রাখবা, আর লাগবে না। অক্সিজেনের যোজনী 2, এটা লাগবে। এতটুকু এনাফ, এগুলো তোমার বইয়ে দেওয়া আছে। ঠিক আছে, তো এইগুলা বইয়ে দেওয়া আছে, এগুলো সম্পর্কে জানবা। আর যৌগমূলক অনেকগুলো আছে, তো এগুলা তো পাইলাম আমরা। যৌগমূলক সম্পর্কেও জানি, তাইলে অনেক জিনিসই তোমার ইজি হয়ে যাবে এই চ্যাপ্টারের। তো যৌগমূলক কি ভাইয়া, যৌগমূলক সম্পর্কে তো আমরা ভালো করে জানি যে যৌগমূলক জিনিসটা কি। যেগুলো হচ্ছে মানে কি বলে, একাধিক মৌলের কতিপয় পরমাণু বা আয়ন পরস্পরের সাথে মিলিত হয়ে যখন ধনাত্মক বা ঋণাত্মক আধান বিশিষ্ট একটা পরমাণু গুচ্ছ তৈরি করে এবং এটি একটা মৌলের ন্যায় আচরণ করে, তো মৌলের আয়নের ন্যায় আচরণ করে, তখন ওই পরমাণু গুচ্ছকে যৌগমূলক বলে, এগুলো আমরা জানি। তো তোমার হচ্ছে অ্যামোনিয়াম, এই যে NH4+, এটা হচ্ছে অ্যামোনিয়াম। কার্বনেট CO3 2-, এটা লিখে দিছি, বুঝছো। হাইড্রোজেন কার্বনেট HCO3-, হাইড্রোজেন কার্বনেট। নাম মুখে বলতেছি, তোমরা দরকার হয় খাতায় লিখো, এটার নাম সালফেট। ঠিক আছে, এরপরে এটা সালফেট, আর এটা হচ্ছে সালফাইট। ভালো করে বুঝো, এটা সালফাইট আর এটা হচ্ছে সালফেট। ঠিক আছে, ওকে। এরপরে আছে হাইড্রোজেন সালফেট, HSO4-, হাইড্রোজেন সালফেট। এরপরে নাইট্রেট আছে NO3-। ঠিক আছে, তারপরে আছে তোমার নাইট্রাইট Na2-, এটা হচ্ছে নাইট্রাইট, এটা হচ্ছে নাইট্রেট।
এটা জন্য সালফেট সালফাইড, এটা নাইট্রেট নাইট্রেট, দেখছো এখান থেকে অক্সিজেনের পরিমাণ এটাতে কম থাকে, এটাতে অক্সিজেনের পরিমাণ কম থাকে, ট্রাইটে কম থাকে অক্সিজেন, ঠিক আছে। পরে এটা হচ্ছে হাইড্রোক্সাইড ফসফোনিয়াম PH4+, এটাকে বলে ফসফোনিয়াম, OH-, এটাকে বলে হাইড্রোক্সাইড, ঠিক আছে। ফসফেট PO4(3-), ঠিক আছে। সো বইয়ে যেগুলো আছে ওইগুলা থেকেই আসবে। তো এখানে যতগুলো আছে ওইগুলার যোজনী জানলেই তোমার হয়ে যাবে, ঠিক আছে। লাইক এইটার আদান কত, দেখো এটা আদান +1, এটার আদানের যদি যাও, এই যে আদান প্লাস মাইনাস উল্লেখ করে, এটা আদান +1, এটা আদান -2, এটা আদান মাইনাস, এটা আদান -2, এটা আদান -2, এটা আদান +1। বাট যোজনীর ক্ষেত্রে তার আদান জয়টা আছে ওইটাই তার যোজনী, এই যে এটার যোজনী 1, এটার যোজনী 2, এটার যোজনী 1, এটার যোজনী 2, এটার যোজনী 2, এটার যোজনী 1, এটা 1, এটা 1, এটার যোজনী 1, এটার যোজনী 1, এটার যোজনী 3, এইভাবে। তো ভাই কি বুঝাইতে পারছি? এগুলা সম্পর্কে তোমার ধারণা থাকবে, মনে থাকবে এগুলা? বলো মনে থাকবে? যদি মনে থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। এরপরে আসো আমরা যাই, ওকে। এরপরে আসো নিচের কোনটি পরিবর্তনশীল যোজ্যতা দেখে, একটু আগে দেখছি পরিবর্তনশীল যোজনী দেখায় কি, যে এখানে সিজিয়াম স্ট্রনসিয়াম সালফারের যোজনী 2, 4, 6 আমরা দেখে আসছি। তো এটা পরিবর্তনশীল যোজনী দেখায়, ঠিক আছে। এরপরে কার্বন ডাই অক্সাইড যৌগে কার্বনের সুপ্ত যোজনী কত, এই যে এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে। সুপ্ত যোজনী মানে কি বুঝতে হবে না? অবশ্যই। তো সুপ্ত যোজনীর সংজ্ঞা আছে, দেখো এটা বারবার আসে, তো এই জিনিসটা আমরা শিখলেই হয়ে যাইতেছে যে সুপ্ত যোজনী মানে হচ্ছে সর্বোচ্চ যোজনী, সর্বোচ্চ যোজনী মাইনাস সক্রিয় যোজনী। সুপ্ত যোজনী মানে কি? সর্বোচ্চ যোজনী মাইনাস সক্রিয় যোজনী। ভালো করে বুঝো, সর্বোচ্চ যোজনী মাইনাস সক্রিয় যোজনী। সর্বোচ্চ যোজনী কত? লাইক সালফারের যোজনী পাইছিলাম আমরা 2, 4, 6, তো এটাতে সালফারের সর্বোচ্চ যোজনী 6, সবচেয়ে বেশি যে এটাই। সুপ্ত এখন হচ্ছে সক্রিয় যোজনী কোনটা? সক্রিয় যোজনী হচ্ছে তার মানে এই সে যে যৌগে আছে এই যৌগে তার যোজনী কত, এইটাই। লাইক আমরা জানি যৌগ গঠনের সময় যোজনীর আদান প্রদান হয়, তো এখানে কার্বনের যোজনী তুমি কেমনে বের করবা? এই যে কার্বনের পাশে অক্সিজেন আছে, তো অক্সিজেনের এমনিতে যোজনী কত? 2। অক্সিজেনে কয়টা আছে? 2টা আছে, তো 2 দুগুণা কত? 4। এটা হচ্ছে কার্বনের যোজনী, ঠিক আছে। এটা হচ্ছে কার্বনের যোজনী, এইভাবে পেয়ে যাবা, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে আমি তোমাকে দেখাই এইভাবে, এইভাবে তো ঠিক আছে। যোজনী আদান প্রদান হয়, এটা কেমনে হয়েছিল আমি তোমাকে দেখাই জিনিসটা। এই যে কার্বন অক্সিজেন, এটা মূলত কার্বনের যোজনী 4 অক্সিজেনের কাছে গেছে, অক্সিজেনের যোজনী 2 কার্বনের কাছে আসছে, এইভাবে যোজনী আদান প্রদানটা হয়। তো যোজনী আদান প্রদান হইল, যোজনী আদান প্রদান হওয়ার পরে এখান থেকে দেখো আমরা দেখতেছি যে দুইটাই 2 দ্বারা ভাগ দেওয়া যায়, পরে ভাগ দিছে ওরা, পরে এখানে 2 দিয়ে কাটলে 1 থাকে, আর এখানে অক্সিজেনের 4 কে কাটলে 2 থাকে, 2 দিয়ে ভাগ দিলে, তো এইভাবে CO2 আসছে, ঠিক আছে। তো আমরা এখানে দেখতে পাইতেছি কার্বনের সক্রিয় যোজনী কত, এই যৌগে কার্বনের সক্রিয় যোজনী কত। তুমি এখানে 2 দেখে বুঝে না যে কার্বনের যোজনী 2, যার সাথে 2 লাগানো আছে এই অক্সিজেনের যোজনী আবার 2, ঠিক আছে। ও 2 দুগুণা 4 হবে, তো এখানে কার্বনের সক্রিয় যোজনী হচ্ছে 4, কারণ এইটা ছিল মেইনলি, পরে এটা হয়েছে 2 কাটার পরে। তো এমনিতে জানি কার্বনের যোজনী হচ্ছে 2 আর 4, তার সর্বোচ্চ যোজনীও 4, তার সর্বোচ্চ যোজনী 4, এখানে সক্রিয় যোজনীও 4 পাইতেছি। দ্যাট মিনস সুপ্ত যোজনী মানে সর্বোচ্চ যোজনী মাইনাস সক্রিয় যোজনী, এটা বিয়োগ করলে আমরা 0 পাইতেছি, তো এটা সুপ্ত যোজনী হচ্ছে 0। তো আরো অনেকটা ম্যাথ করলে আমরা বুঝবো, লাইক H2SO সালফারের সুপ্ত যোজনী কত। দেখো এটা অনেক ফেমাস একটা ম্যাথ, কতটা বোর্ডে আসছে তুমি দেখছো এটা। তো আমরা জানি সালফারের সর্বোচ্চ যোজনী কত, সালফার 2, 4, 6, সর্বোচ্চ যোজনী 6, তাহলে সুপ্ত যোজনী কেমনে বের করবা? এই যৌগে সালফারের যোজনী কত দেখো, ভালো করে দেখো। সালফার এই যে যোজনী আদান প্রদান হয়, হাইড্রোজেনের যোজনী 1 এখানে গেছে, সালফারের যোজনী এখানে আসছে, এরকমই তো হয়েছে। তাইলে এখানে সালফারের যোজনী কত পাইতেছি? 2 পাইতেছি। কেমনে? কারণ হচ্ছে দেখো এখানে তো হাইড্রোজেনের যোজনী 1, সালফারের সাথে যে যৌগটা আছে ওইটা যোজনী 1, ওইটা আছে 2টা, সো 2 একে 2, এটা পাইলাম হচ্ছে আমরা হাইড্রোজেনের যোজনী, সরি সালফারের যোজনী, এটা 2 একে 2। যে এখানে যৌগ যেটা মৌল যেটা আছে, মৌলের পাশে যে মৌলটা থাকবে ওইটার সাথে ওইটার যোজনী যত, ওইটার যোজনীর সাথে ওই মৌলটা যতটা আছে ততটা গুণ দিলে পাশের মৌলের যোজনী পেয়ে যাবা। এইভাবেও করতে পারবা, অথবা এইভাবে যদি চিন্তা করো যে H2S যোজনী তো আদান প্রদান হয়, হাইড্রোজেনের যোজনী এখানে গেছে, সালফারের যোজনী এখানে আছে, তো এখানে কোনো কাটা যাওয়ার কোনো দেখতেছি না, কারণ তো সালফার একই, তো এখানে আর কি কাটা দিবে? দেখবে সালফারের যোজনী এখানে 2, তো এটাতে সালফারের সক্রিয় যোজনী দেখো, এটাতে সালফারের সক্রিয় যোজনী, সক্রিয়
যোজনী কত পাইতেছি, সালফারের সক্রিয় যোজনী 2 পাইতেছি। তাহলে সুপ্ত যোজনী কেমনে বের করব, সর্বোচ্চ যোজনী, যে সর্বোচ্চ যোজনী মাইনাস সক্রিয় যোজনী, এটা বিয়োগ দিলে 4 আসতেছে। ঠিক আছে, সো এইভাবে আসে সালফারের সক্রিয় যোজনী 4, এই যে H2S এ। বুঝছি আমরা? সেম FeCl3 তে Fe এর সুপ্ত যোজনী কত, এই যে Fe, এখানে ক্লোরিন 3টা আছে এটার পাশে, তাহলে Fe এর যোজনী কত পাইতেছে, এই যে ক্লোরিনের যোজনী 1 3টা আছে, 3 1 3, দ্যাট মিন্স এই মূলে আয়রনের সক্রিয় যোজনী 3, সুপ্ত যোজনী কি হবে, আয়রনের দেখো 2 আর 3 হচ্ছে যোজনী, তাহলে সর্বোচ্চ যোজনীও 3, সক্রিয় যোজনীও 3 পাইছি, বিয়োগ দিলে সুপ্ত যোজনী 0 আসতেছে, কারণ সুপ্ত যোজনী সমান কি, সর্বোচ্চ যোজনী মাইনাস সক্রিয় যোজনী। ঠিক আছে, এইভাবে হিসাব নিকাশ করবা। কার্বন মনোক্সাইডে কার্বনের সক্রিয় যোজনী কত, যে কার্বন মনোক্সাইড মানে CO, তো এখানে দেখো কার্বনের যোজনী কত হবে, অক্সিজেন আছে একটা, অক্সিজেনের যোজনী 2, তাহলে কার্বনের সক্রিয় যোজনী এখানে 2টা। ঠিক আছে, তো কার্বনের সক্রিয় যোজনী বের করতে হচ্ছে, কার্বনের সক্রিয় যোজনী এখানে 2, বুঝাইতে পারছি? বা তুমি এখানে চিন্তা করো, এই যে অক্সিজেনের যোজনী কার্বনে আসছে, কার্বনের যোজনী অক্সিজেনে গেছে, তো এরকমই যখন হয়েছে তখনই না 2টা কাটাকুটি গিয়ে দেন কার্বন মনোক্সাইড আসছে। ঠিক আছে, নাইলে তো কার্বন ডাই অক্সাইড আসতো। তো এই যুগে কার্বনের সক্রিয় যোজনী 2, সুপ্ত যোজনী বের করলে তো বের করতে পারতাম আমাদের হিসাব মতে। SO2 যৌগে সালফারের সুপ্ত যোজনী কত, সুপ্ত যোজনী, সালফারের সক্রিয় যোজনী 6, এখানে সালফার সক্রিয় যোজনী কত, দেখো সালফার অক্সিজেন 2টা আছে আর অক্সিজেনের যোজনী 2, এটা গুণ দিলে 4 আসে, দ্যাট মিন্স সালফারের সক্রিয় যোজনী 4, এখানে বিয়োগ দিলে সুপ্ত যোজনী 2 আসতেছে। ঠিক আছে, তো এগুলো কি কঠিন নাকি ইজি? এই যৌগে সালফারের সুপ্ত যোজনী কত, তো এই যৌগে আমরা দেখতেই পাইতেছি যে সালফারের সক্রিয় যোজনী কত, ভালো করে দেখো, এটাতে সালফারের সক্রিয় যোজনী কত। তো সক্রিয় যোজনী অন্যভাবেও বের করা যায়, লাইক জারণ মান বের করলে তোমার এখানে সক্রিয় যোজনী কত এটাও বের করে ফেলতে পারবা। ঠিক আছে, জারণ মান বের করলেও কিন্তু সক্রিয় যোজনী কত বের করে ফেলতে পারবা। তোমাকে সুপ্ত যোজনী বের করতে বলছে। সুপ্ত যোজনী মানে কি, সর্বোচ্চ যোজনী মাইনাস সক্রিয় যোজনী। তো অনেক সময় যখন 3টা মূল থাকবে, তুমি মনে করে এখানে বুঝতেছো না কি হবে, তখন তুমি জারণ মান বের করে ফেলবা। জারণ মান বের করতে তো জানো কেমনে, এটা হাইড্রোজেনের +1, 2টা হাইড্রোজেন আছে 2 দিয়ে গুণ, এটা বের করবো, এটা x ধরে ফেললাম। জারণ মান বের করা তো জানো, অক্সিজেন কত -2, 3টা আছে 3 দিয়ে গুণ দিলাম = 0, কারণ একটা সম্পূর্ণ যৌগের জারণ মান 0 থাকে। তো এখানে দেখো 2 একে 2 +2, এখানে +x -3 × 6 = 0, এটা থেকে হিসাব করে পেলাম x, 6 থেকে 2 বিয়োগ দিলে -4 = 0, x আসছে +4 বা x 4 আসছে, x কত আসছে 4, দ্যাট মিন্স সালফারের যোজনী এই যৌগে 4। যখন একাধিক মৌল থাকবে তুমি তো বের করতে পারবা না যে এটার সক্রিয় যোজনী কত, তো জারণ মান বের করলে বুঝে বলতে পারবে এটা যোজনী এখানে কত দিয়েছে। তো এখানে সালফারের সক্রিয় যোজনী 4, তাহলে সর্বোচ্চ যোজনী 6, সক্রিয় যোজনী এখানে পাইছি 4, বিয়োগ দিলে সুপ্ত যোজনী কত আসবে, সুপ্ত যোজনী 2 আসবে। এইভাবে তো আমরা যোজনীগুলো অনেক ক্লিয়ার হয়ে যাইতেছে নাকি? ওকে, সো এরপরে হচ্ছে আমরা দেখবো 206 নাম্বারটা। ভিডিও কি রেকর্ড হইতেছে? আশা করি ঠিকঠাক মতো রেকর্ড হচ্ছে। সো দেখো এটাতে কি বলছে, এটাতে বলছে অ্যামোনিয়াম সালফেটের একটা অণুতে পরমাণু কয়টা থাকে। সো অ্যামোনিয়াম সালফেট কি ভাই আগে দেখতে হবে, সরি অ্যালুমিনিয়াম সালফেট। দেখো এইটা অ্যালুমিনিয়াম সালফেট মনে করো তুমি জানো না যৌগ কেমনে গঠন হবে, এটা বুঝতে হবে। দেখো অ্যালুমিনিয়াম হচ্ছে এইটা, সালফেট হচ্ছে SO4 2-। সো অ্যালুমিনিয়ামের যোজনী 3, সালফেটের যোজনী 2, তখন বুঝতে হবে যে অ্যালুমিনিয়াম সালফেটের সাথে যদি যুক্ত হয়, সালফেটের যোজনী আসবে অ্যালুমিনিয়ামে, অ্যালুমিনিয়ামের যোজনী যাবে সালফেটে, এইটা হচ্ছে অ্যালুমিনিয়াম সালফেট। যদি তুমি মনে করো অ্যালুমিনিয়াম সালফেটের সংকেত জানো না, এইভাবে বের করতে পারবা। ঠিক আছে, তো এখানে একটা অণুতে, একটা অ্যালুমিনিয়াম সালফেটের অণু, এটাতে কয়টা পরমাণু আছে দেখো, অ্যালুমিনিয়াম আছে 2টা, সালফার আছে কয়টা, এই যে সালফার, এই যে এখানে দেখো সালফার একটা, অক্সিজেন 5টা, সরি অক্সিজেন 4টা, সালফার একটা, অক্সিজেন হচ্ছে 4টা, বাইরা 3 আছে, দ্যাট মিন্স 3 দিয়ে গুণ হবে, তাহলে 5 3 × 15, তো এখানে টোটাল কতটা আছে, 17টা আছে। সো 17টা আছে আমাদের পরমাণু। বুঝছো যে অ্যালুমিনিয়াম 2টা, ভেতরে সালফার একটা, অক্সিজেন 4টা, টোটাল 5টা, 3 × 15 আর অ্যালুমিনিয়াম 2টা 17টা, এইভাবে হিসাব করবো। ঠিক আছে, পরমাণু তো পরমাণু কয়টা। থায়োসালফেট আয়নে সর্বমোট যোজ্যতা ইলেকট্রন সংখ্যা কত। এই যে যোজ্যতা ইলেকট্রন মানে কি, এখানে যতগুলা মৌল আছে প্রত্যেকটার সর্বশেষ শক্তি স্তরে কতটা ইলেকট্রন আছে ওইগুলোর যোগফল আর কি। সবার সাথে দেখো সালফার 16, এর কাছে নিষ্ক্রিয় মূল হচ্ছে নিয়ন, তো নিয়ন দ্যাট মিনস হচ্ছে নিয়নের পরে তো আরেকটা মানে বন্ধন শুরু হয়েছে বা আরেকটা শক্তি স্তর শুরু হয়েছে, দ্যাট মিনস এই যে সালফারের যোজ্যতা ইলেকট্রন তুমি কেমনে বের করবে, 16 থেকে 10 বিয়োগ দাও, কত হচ্ছে 6, তারপরে সালফারের যোজ্যতা ইলেকট্রন 6টা, সালফার এখানে কয়টা আছে 2টা, তাহলে 2 × 6,
প্লাস এখানে অক্সিজেন আছে, অক্সিজেনের যুদ্ধতে ইলেকট্রন 6টা, তুমি হিসাব করে দেখো অক্সিজেন থেকে হিলিয়াম বিয়োগ দাও, কারণ অক্সিজেনের আগে নিষ্ক্রিয় মূল হিলিয়াম, অথবা তুমি ইলেকট্রন বিন্যাস করে এর সর্বশেষ শক্তি স্তরে কতটা ইলেকট্রন আছে দেখতে পারো। অক্সিজেনের যুদ্ধতে ইলেকট্রন 6টা, অক্সিজেন আছে 3টা, তাহলে 3 ইন্টু অক্সিজেনের যুদ্ধতে ইলেকট্রন 6টা। এই টোটাল কত হয়েছে ভালো করে দেখো, 6 দুগুণা 12, 3 6 18, 12 যোগ করলে হয়েছে 30। এখানে 2 মাইনাস আছে, এই 2 মাইনাস মানে বুঝছো, এই 2 মাইনাস মানে কি, এই 2 মাইনাস মানে হচ্ছে এটার মধ্যে এক্সট্রা আরো 2টা ইলেকট্রন আছে। যখন কোনো কিছু যৌগ মানে ইলেকট্রন গ্রহণ করলে তখন মাইনাস আয়ন যুক্ত হয় না, তো এটা মাইনাস মানে কি আরো 2টা ইলেকট্রন এখানে যুক্ত হয়েছে, তাহলে এখানে কয়টা ইলেকট্রন হয়েছে টোটাল 32টা, টোটাল কয়টা 32টা, সো এটার আনসার হবে 32। বুঝাইতে পারছি? লাইক এই যে ক্লোরিন মাইনাস এটার মানে যুজ্যতা ইলেকট্রন কয়টা, তো ক্লোরিনের হচ্ছে 60টা যুজ্যতা ইলেকট্রন, এই মাইনাস মানে আরো একটা যুক্ত হয়েছে তখন হবে 8টা। তো এইভাবে হিসাব। সোডিয়াম প্লাস যদি বলতো, সোডিয়াম প্লাস, প্লাস মানে কি সোডিয়ামের যুজ্যতা ইলেকট্রন একটা, ঠিক আছে, প্লাস মানে কি একটা ইলেকট্রন ত্যাগ করে বসে তখন 0 হয়ে যেত, বা শুধু বলতে টোটাল ইলেকট্রন কয়টা, তখন সোডিয়ামের ইলেকট্রন 11টা, প্লাস মানে কি একটা ইলেকট্রন ত্যাগ করছে তখন 10টা হইতো। এইভাবে সালফাইড আয়নের যোজনী কত, সালফাইড ভালো করে, সালফাইড কোনটা ছিল, সালফাইড SO3 2 মাইনাস এরকম ছিল না, সালফাইড, আর SO4 হচ্ছে সালফেট, মনে আছে? তাহলে সালফাইড হচ্ছে 2 মাইনাস, যোজনী কত 2, যোজনী কত 2। কপারের অক্সাইডের সঠিক সংকেত কি, এই যে কপারের অক্সাইড গুলো হচ্ছে, দেখো কপারের অক্সাইড হচ্ছে এই যে এটার নাম হচ্ছে চালকোসাইট, আরেকটা হচ্ছে কপার অক্সাইড, এই যে এটা। দেন আরো অনেকগুলো অক্সাইড আছে, আমি তোমাদেরকে কয়েকটা লিখে দিই যতগুলা মনে আছে, ঠিক আছে। আয়রনের অক্সাইড আছে দেখো FeO, ঠিক আছে, পরে ফেরাস Fe2O3, আরেকটা হচ্ছে Fe3O4, ঠিক আছে। তারপরে আসল লেডে এটা হচ্ছে PbO2, মানে লেড অক্সাইড হচ্ছে যে PbO2, কারণ এগুলার তো পরিবর্তনশীল যোজনী আছে এজন্য। তারপরে সালফারেটটা মনে রাখো, সালফারেটটা হচ্ছে SO2 SO3, ফসফরাসেরটা মনে রাখো, ফসফরাস কত ভাইয়া, ফসফরাসের হচ্ছে P2O3, আর একটা হচ্ছে P2O5, P2O3 P2O5। সো এই যে কপারের এই দুইটা হচ্ছে কপারের অক্সাইড, আয়রনের এই তিনটা, লেডের এই দুইটা হচ্ছে অক্সাইড, সালফারের অক্সাইড এই দুইটা, ফসফরাসের অক্সাইড এই দুইটা, ঠিক আছে। সো এগুলো মনে থাকবে। তো কপারের অক্সাইডের সঠিক সংকেত Cu2O আর CuO, Cu2O আর CuO, ঠিক আছে, যে এটা, বাকিগুলোতে দেখবো মিলছে না, এটা মিলছে। এখনো ফেরিক কার্বনেটের পরমাণু সংখ্যা কত, দেখো ফেরিক কার্বনেট, ফেরিক ইক মানে তখন ফেরাসের যোজনী মানে আয়রনের যোজনী 3, ফেরাস কার্বনেট যদি বলে, ফেরাস মানে আস মানে হচ্ছে 2, ঠিক আছে, ইক হইলে 3, ঠিক আছে। তো ফেরিক মানে কি আয়রনের যোজনী 3, সো ফেরিক কার্বনেট মানে হচ্ছে আয়রনের যোজনী 3, তো কার্বনেটের যোজনী 2 এখানে আসছে কার্বনেট, আর এটার যোজনী হচ্ছে কত, এটা যোজনী ফেরিক বলছে, ইক বলছে, আয়রনের যোজনী 3, কার্বনেটে গেছে, এই যে এটা, এই যে আয়রন তো এটা, কার্বনেট কত CO3 2 মাইনাস, ইক বলছে দ্যাট মিন্স আয়রনের যোজনী 3, কার্বনেটের যোজনী তো 2 আছে। যৌগ গঠনের সময় যোজনের আদান প্রদান হয়, কার্বনের যোজনী আয়রনে আসছে, আয়রনের যোজনী কার্বনেটে গেছে। এবার এটা টোটাল পরমাণু সংখ্যা কত, আয়রন আছে 2টা, ভালো করে বুঝো, ভেতরে কার্বন একটা, অক্সিজেন আছে 3টা, 12 আছে এখানে 3 গুণ, এখানে 2 প্লাস এখানে 4, 3 4 12, দ্যাট মিন্স টোটাল আছে 16টা। কতটা মূল আছে, 16টা। ফেরিক কার্বনেট, ফেরিক কার্বনেট, এটা কি আমি ভুল লিখছি, 3 4 12, তো 12 আর 2 তো 14, 12 আর 2 16 না, 12 আর 2 14 হইতো, এই যে আমি এখানে যুগে ভুল করছি, 12 আর 2 কত, 12 আর 2 হচ্ছে 14, 12 আর 2 কত 14, এই যে এটা आंसर, ঠিক আছে। ফসফোনিয়াম ফসফেটের সংকেত কি, দেখো ফসফোনিয়াম ফসফেট, এই যে ফসফোনিয়াম, এই যে এটা হচ্ছে ফসফোনিয়াম PH4+, এটা যদি এক ফসফেট কি PO4 3-, এটা না ফসফেট, তাহলে এটা যোজনী 3, তো ফসফোনিয়াম ফসফেট কি হবে, দেখো PH4, তো ফসফোনিয়াম ফসফেট, তো যখন যৌগ গঠন করবে ফসফেটের যোজনী আসবে এইটাতে, আর এটার যোজনী যাবে এই ফসফেটে PO4, এটার যোজনী হচ্ছে 1 আর লেখা যে কথা না লেখা কি কথা। সো এটা হচ্ছে আমাদের ফসফোনিয়াম ফসফেট, ফসফোনিয়াম ফসফেট PH4 3 PO4, PH4 3 PO4, ফসফোনিয়াম ফসফেট। সো আগে এইভাবে আলাদা আলাদা লিখে যৌগ গঠন করতে পারো, একদম ইজি এগুলো, ঠিক আছে, বুঝতেছো। এরপরে H2O2 এর গাঠনিক সংকেত কি, এই যে পানির গাঠনিক সংকেত কি, H2O যেটা, O থেকে এইভাবে এটা আসে, বাট H2O2 হচ্ছে এরকম, এই যে অক্সিজেন দুইটা হচ্ছে মাঝে থাকে আর কি, আর এদিকে একটা হাইড্রোজেন, এদিকে একটা হাইড্রোজেন, এটা হচ্ছে আমাদের H2O2 সংকেত,
গাঠনিক সংকেত মনে রাখবা এটা হচ্ছে H2O2 অক্সিজেনের যোজনী 2 এখানে অক্সিজেনের যোজনী 2 হাইড্রোজেনের যোজনী 1 হাইড্রোজেনের যোজনী 1 একটা বন্ড তো এইভাবে বুঝতে পারবে এটা হচ্ছে H2O2 এর গাঠনিক সংকেত HOOH ওকে এগুলা ঠিক না কেন কারণ দেখো এখানে অক্সিজেনের যোজনী একটা আছে বাকি একটা এই দিকে তো কোনোটা যুক্ত হইল না দ্যাট মিন্স এটা অসম্পূর্ণ এটাও সমস্যা এটা তো সমস্যা ঠিক আছে এগুলাতে দেখো অক্সিজেনের যোজনী হাইড্রোজেনের যোজনী ঠিকঠাক মতো পূরণ হয়েছে হাইড্রোজেনের যোজনী একটা বন্ড আছে অক্সিজেনের যোজনী 2 যে দুইটা বন্ড আছে এই অক্সিজেনের যোজনী দুইটা বন্ড আছে এভাবে বুঝে শুনে দিতে হয় CaH2 কোন ধরনের বন্ধন গঠন করে দেখো ক্যালসিয়াম হাইড্রোজেন তাহলে এটা কোন ধরনের বন্ধন গঠন করে কি দেখো ক্যালসিয়াম দুইটা ইলেকট্রন ত্যাগ করতে পারে হাইড্রোজেন ইলেকট্রন গ্রহণ করতে পারে দেখো ক্যালসিয়ামের হচ্ছে আমি ভালো করে দেখো হাইড্রোজেন অনেক সময় অধাতুর ন্যায় আচরণ করে ক্যালসিয়াম হচ্ছে ধাতু হাইড্রোজেন অনেক সময় অধাতুর ন্যায় আচরণ করে ঠিক আছে অনেক সময় অধাতুর ন্যায় আচরণ করে ঠিক আছে অনেক সময় অধাতুর ন্যায় আচরণ করে তো এখানে অধাতুর ন্যায় আচরণ করবে কারণ তার ধাতু আছে তাহলে ধাতু প্লাস অধাতু মিলে যে বিক্রিয়া গঠন করে সেটা হচ্ছে আয়নিক বিক্রিয়া মানে যে যৌগ ধাতু আর অধাতু মিলে যে যৌগ গঠন করে সেটা হচ্ছে আয়নিক যৌগ বা আয়নিক বন্ধন তো এখানে কোন ধরনের বন্ধন বিদ্যমান অবশ্যই আয়নিক ক্যালসিয়াম দুইটা ইলেকট্রন ত্যাগ করবে ওই দুইটা ইলেকট্রন হাইড্রোজেন গ্রহণ করবে ক্যালসিয়াম আর্গনের কাঠামো অর্জন করবে হাইড্রোজেন হিলিয়ামের কাঠামো অর্জন করবে বুঝতেছো ওকে এরপরে আসো মিথেনের গাঠনিক সংকেতের শাখা পরমাণু কয়টা দেখো মিথেনের গাঠনিক সংকেতের শাখা পরমাণু কোনটা দেখো মিথেন মানে কি CH4 এটা গাঠনিক সংকেত কিরকম এইভাবে না চারটা হাইড্রোজেন এইটার চারটা ডালে অ্যাড হয় তো এখানে শাখা পরমাণু কোনটাই যে হাইড্রোজেন প্রত্যেকটা শাখায় অ্যাড হইতেছে দ্যাট মিন্স হাইড্রোজেন এটা হচ্ছে শাখা পরমাণু আর কেন্দ্রীয় পরমাণু হচ্ছে কার্বন এই যে মাঝে যেটা থাকে এটাকে বলে কেন্দ্রীয় পরমাণু আর এই যে ডালে যেগুলা থাকে ওইটাকে বলে শাখা পরমাণু বুঝছি এরপরে আসো কোন যৌগের বন্ধন গঠনে অষ্টক নিয়ম অপেক্ষা 2 এর নিয়ম অধিক কার্যকরী দেখো অষ্টক নিয়ম হচ্ছে লাইক এই যে তুমি PCl3 যৌগ দেখো এই PCl3 যৌগের এটার হচ্ছে মানে এই যৌগটার বন্ধন গঠন এটা সমযোজী বন্ধন ইলেকট্রন শেয়ার করে তোমরা ভালো করে জানো তো ফসফরাসের সর্বশেষ শক্তি স্তরে থাকে ইলেকট্রন 5টা সেখানে 3টা ক্লোরিন আছে তাহলে 3টা ক্লোরিন আইসা মনে করো যুক্ত হইছে এইদিকে একটা এইদিকে একটা কোথার কথা টোটাল যোগ করলে তার সর্বশেষ শক্তি স্তরে 8টা ইলেকট্রন হয়ে গেছে ঠিক আছে ভাই এইভাবে দেখাইতেছি ভালো করে বুঝে যে ফসফরাস না তাহলে ফসফরাসের সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন থাকে এমনিতেই 5টা থাকে ঠিক আছে এই যে একটা দুইটা ঠিক আছে আচ্ছা আমি এইভাবে দিই এখানে 2টা দিলাম একটা দুইটা তিনটাকে সিঙ্গেল রাখলাম এই তিনটাতে 3টা ক্লোরিন এসে অ্যাড হবে 3টা ক্লোরিন এসে অ্যাড হয়েছে সো ক্লোরিনের তো এমনিতেই 7টা থাকে এই ফসফরাসের একটা করে শেয়ার করে তার 8টা হয়ে যায় এটা নিয়ে সমস্যা নাই বাট ফসফরাসেরও দেখো তখন সর্বশেষ শক্তি স্তরে 1 2 3 4 5 6 7 8টা ইলেকট্রন পূর্ণ হয় ঠিক আছে তাহলে এই ফসফরাস অষ্টক নিয়ম মানতেছে ক্লোরিন তো এমনিতেই মানতেছে দ্যাট মিন্স এটা হচ্ছে অষ্টক নিয়ম মানে যেটাতে 2টা যৌগই বা যতটা যৌগ আছে মনে করো 2টা যৌগ সমযোজী বন্ধনে আবদ্ধ হয়েছে এখন 2টা যৌগেরই সর্বশেষ শক্তি স্তরে 8টা করে ইলেকট্রন আছে দ্যাট মিন্স এটা অষ্টক নিয়ম মানছে আর যদি 8টা করে ইলেকট্রন না থেকে মনে করো কোনো জোড় ইলেকট্রন থাকে লাইক 10টা ইলেকট্রন আছে এটা 8টা না বাট এটা হচ্ছে 2 এর গুণিতক 5 2 10 মানে জোড় ইলেকট্রন 4টা আছে অথবা 2টা আছে এইভাবে যদি থাকে তাহলে ওইটাকে বলে 2 এর নিয়ম লাইক কোনটাতে আমি তোমাকে দেখাই এই যে নাইট্রোজেন দেখো নাইট্রোজেনের সর্বশেষ শক্তি স্তরে থাকে ইলেকট্রন হচ্ছে কয়টা 5টা থাকে নাইট্রোজেনের 5টা থাকে না নাইট্রোজেন তো 7 নাইট্রোজেন 7 তাহলে 1s2 2s2 2p3 এটা তো নাইট্রোজেন তাহলে শেষ শক্তি স্তরে কয়টা থাকে 5টা থাকে তাহলে 5টা 3টা ক্লোরিন অ্যাড হবে তো দুইটাই ভাবে দিবা 3টা ক্লোরিন অ্যাড হবে 3টাকে সিঙ্গেল রাখবে এই যে ক্লোরিন অ্যাড হইতেছে 3টা অ্যাড হইছে তো তারও 8টা পূরণ হয়ে যাইতেছে শেষে ক্লোরিনের তো এমনিতেই পূরণ হয় বাট এই যে এইটাতে দেখো কি হবে নাইট্রোজেন হচ্ছে তোমার এইভাবে এগুলার প্রত্যেকটাতে হাইড্রোজেন অ্যাড হইতেছে বাট এখানে নাইট্রোজেনের অষ্টক পূরণ হইলেও হাইড্রোজেনের অষ্টক পূরণ হইতেছে না কেন হইতেছে না কারণ হাইড্রোজেনের দেখো হাইড্রোজেনের তো এমনিতে একটা থাকে হাইড্রোজেন যে শেয়ার হয়েছে যুক্ত হয়েছে হাইড্রোজেনের হচ্ছে এমনিতে একটা থাকে আর এই একটার সাথে শেয়ার হয়ে তার কিন্তু 2টা ইলেকট্রন পূর্ণ হয় মানে সে হিলিয়ামের কাঠামো অর্জন করে তার সর্বশেষ শক্তি স্তরে 2টা ইলেকট্রন তখন হয় তাইলে এখানে হাইড্রোজেন কিন্তু অষ্টক নিয়ম মানতে পারতেছে না তো এটা 2 এর নিয়ম মানে এটা তুমি দেখো এটা হচ্ছে কি হবে অ্যালুমিনিয়াম ক্লোরাইড এটাতে হচ্ছে তোমার কি হয় ভাইয়া 3টা 6টা হয় তাহলে এটাও 2 এর নিয়ম মানার কথা সো এটা হচ্ছে কোনটাতে 2 এর নিয়ম অধিক কার্যকরী অষ্টক নিয়ম অপেক্ষা 2 এর নিয়ম অধিক কার্যকরী
অ্যামোনিয়াতে, কারণ এখানে হাইড্রোজেন হচ্ছে হিলিয়ামের কাঠামো অর্জন করে, ঠিক আছে। ওকে, এরপরে PCl5 যৌগের কেন্দ্রীয় পরমাণু সর্বশেষ শক্তি স্তরে বন্ধনজয়ী ইলেকট্রন সংখ্যা কয়টা? আচ্ছা, সো এমনিতে দেখো আমরা এইগুলা পি দিয়ে এইভাবে করে, এগুলাতে হচ্ছে ক্লোরিন অ্যাডবেট করে, এইগুলা আমরা জানি, ঠিক আছে, এইগুলা জানি। এইগুলা যদি এখন এমসিকিউ করতে যাও তোমার সময় লস হবে, এজন্য তুমি হচ্ছে ওই যে লুইস কাঠামো দিয়ে করবা। লুইস কাঠামো কোনটা, মানে এই যে সর্বশেষ শক্তি স্তরগুলা দিয়ে হিসাব নিকাশ করবা। এখানে ফসফরাস আছে, ভালো করে বুঝো, ফসফরাসের যোজনী 5, তো ক্লোরিন 5টা অ্যাড হবে, তাহলে ফসফরাসের 5 দিকে 5টা পরমাণুকে হচ্ছে তুমি হচ্ছে 5টা ইলেকট্রনকে সিঙ্গেল রাখবা, সিঙ্গেল রাখছি, প্রত্যেকটাতে একটা করে ক্লোরিন অ্যাড হয়েছে, প্রত্যেকটাতে একটা করে ক্লোরিন অ্যাড হয়েছে। ক্লোরিনেরটা তো আর তুমি জানতেছো, ভালো করে বুঝো ক্লোরিনেরটা কেমন। ক্লোরিন অ্যাড হয়েছে মানে কি, ক্লোরিন এইভাবে থাকে, তো ক্লোরিন অ্যাড হয়েছে মানে ক্লোরিনের সর্বশেষ শক্তি স্তরে থাকে 7টা, এখানে একটা দিছো, বাকি 6টা তো তার এইভাবে থাকবে, বাকি 6টা তো তার এইভাবে থাকবে, এইভাবে এটার মতো সেম সব জায়গায় 5টা করে ক্লোরিন থাকবে। দেখো এটা যে এইভাবে দিছি না, আচ্ছা এতটুকু না, এতটুকু, এই যে এতটুকু দিছি না, এতটুকু হচ্ছে এখানেও থাকবে, বুঝছো? এই যে এতটুকু এইখানেও থাকবে, এই যে ক্লোরিন এড হইছে না, তার এই দিকেও 2টা থাকবে, তারপরে এইখানেও থাকবে, সবগুলাতে থাকবে আর কি। বলছে PCl5 কেন্দ্রীয় পরমাণু সর্বশেষ শক্তি স্তরে বন্ধনজয়ী ইলেকট্রন সংখ্যা কত? আমাকে শুধু PCl5 এর কথা বলছে, তো ক্লোরিনের কথা বাদ দেই। PCl5 যেটা, এটার কেন্দ্রীয় পরমাণু কোনটা? কেন্দ্রীয় পরমাণু অবশ্যই ফসফরাস। এটার সর্বশেষ শক্তি স্তরে বন্ধনজয়ী ইলেকট্রনের সংখ্যা বের করতে হচ্ছে। এটার সর্বশেষ শক্তি স্তরে কয়টা ইলেকট্রন বন্ধনে আবদ্ধ হয়েছে, কয় জোড়া? 1 জোড়া, 2 জোড়া, 3 জোড়া, 4 জোড়া, 5 জোড়া ইলেকট্রন বন্ধনে আবদ্ধ হয়েছে। দ্যাট মিনস বন্ধনজয়ী ইলেকট্রন সংখ্যা 5টা। বাট এইভাবে যদি না বুঝো, আমি তোমাকে একটু ডিটেইলসে বোঝানোর ট্রাই করি। এই যে ফসফরাস, ঠিক আছে, মনে করো আমি তো এই চ্যাপ্টার পড়াইছি তোমাদের, এই যে 2টা, ঠিক আছে, এটা হচ্ছে প্রথম শক্তি স্তর, এটা দ্বিতীয় শক্তি স্তর, ঠিক আছে। পরে মনে করো এই যে এটা হচ্ছে তৃতীয় শক্তি স্তর, ঠিক আছে, তৃতীয় শক্তি স্তর। তো এইবার প্রথম শক্তি স্তরে 2টা, দ্বিতীয় শক্তি স্তরে কয়টা থাকে? 8টা থাকে, তুমি 8টা দিলা। এইবার তৃতীয় শক্তি স্তরে কয়টা? তৃতীয় শক্তি স্তরে 5টা, কারণ ফসফরাসের হচ্ছে টোটাল 15, এখানে ক্লোরিন 5টা অ্যাড হবে, এজন্য তুমি 5টাকেই হচ্ছে সিঙ্গেল করে রাখবা। এই যে আমি 5টাকে সিঙ্গেল করে রাখলাম, এটাতে এসে একটা ক্লোরিন অ্যাড হবে, অ্যাড হয়েছে। সো ক্লোরিনের সর্বশেষ শক্তি স্তরে 8টা থাকে, আমি শুধু সর্বশেষ শক্তি স্তরটা দিতেছি, এখানে একটা দিছো, বাকিগুলো এইভাবে থাকবে, ঠিক আছে। এই যে, তো এইভাবে প্রত্যেকটাতে এসে ক্লোরিন অ্যাড হবে, প্রত্যেকটাতে এসে ক্লোরিন অ্যাড হবে, প্রত্যেকটাতে এসে ক্লোরিন অ্যাড হবে, ঠিক আছে, প্রত্যেকটাতে এসে ক্লোরিন অ্যাড হবে। সো এখানে একটা থাকবে, বাকিগুলো তার ক্লোরিনের যেভাবে আছে বাকিগুলো এইভাবে থাকবে। ক্লোরিনের তো শেষে 7টা থাকে, একটা এখানে থাকলে আরো 6টা দেওয়া লাগে না, এইভাবে দিবা। এই যে তো এখানে দেখো বলছে এই যৌগের কেন্দ্রীয় পরমাণু, এবার কেন্দ্রীয় পরমাণু কি? কেন্দ্রীয় পরমাণু ফসফরাস। এই ফসফরাসের সর্বশেষ শক্তি স্তরে বন্ধনজোড় ইলেকট্রন সংখ্যা কয়টা? তো বন্ধনজোড় ইলেকট্রন সংখ্যা কয়টা আমরা দেখতেছি, 1 জোড়া, 2 জোড়া, 3 জোড়া, 4 জোড়া, 5 জোড়া। তো কয় জোড়া আছে? বন্ধনজোড় ইলেকট্রন সংখ্যা 5 জোড়া। তো এইভাবে করলে কি তোমার পরীক্ষায় হবে? মানে এত সময় কি পাবা না। তুমি দেখবা এই যে PCl5 আছে, তো বন্ধনে কতটা অংশগ্রহণ করবে। দেখো এখানে একযোজি মৌল, ক্লোরিন একযোজি না, তো একযোজি মৌল কতটা যুক্ত হয়েছে? 5টা যুক্ত হয়েছে, হ্যাঁ। তো একযোজি মৌল যদি যুক্ত হয় তাহলে এটা থেকে তুমি 1 জোড়া ইলেকট্রন পাবা বন্ধন জুড়ে। আর 2 যোজি মৌল মানে লাইক কার্বন ডাই অক্সাইড, এটা এখানে অক্সিজেন হচ্ছে দ্বিযোজি মৌল, অক্সিজেন কার্বনের সাথে অ্যাড হয়েছে। তো এখানে অক্সিজেন দ্বিযোজি মৌল, দ্যাট মিনস একটা অক্সিজেন থেকে 2 জোড়া বন্ধন জোড় ইলেকট্রন পাবা, 2টা অক্সিজেন থেকে এটা থেকে তুমি 4 জোড়া বন্ধন জোড় ইলেকট্রন পাবা, ঠিক আছে। এটা হচ্ছে একযোজি মৌল। তো একটা পরমাণু থেকে 5টা ক্লোরিন এড হয়েছে না, একটা পরমাণু থেকে 1 জোড়া বন্ধন জোড় পাবা, 5টা ক্লোরিন থেকে 5 জোড়া বন্ধন জোড় পাবা, এইভাবে হিসাব করতে পারো, ঠিক আছে। নিচের কোন যৌগে অষ্টক সম্প্রসারণ করছে? অষ্টক সম্প্রসারণ মানে হচ্ছে যৌগ গঠনের সময়, ভালো করে বুঝো, যৌগ গঠনের সময় কোনোটা যদি সর্বশেষ শক্তি স্তরে
8টা ইলেকট্রনের বেশি হয়ে যায় তখন অষ্টক সম্প্রসারণ বলে, আর 8টা ইলেকট্রনের কম হইলে ওটাকে কি বলে? অষ্টক সংকুচন। ভালো করে বুঝো, যদি 8টা ইলেকট্রনের চেয়ে বেশি থাকে, 8টা ইলেকট্রনের চেয়ে বেশি থাকে সর্বশেষ শক্তি স্তরে, তাইলে এটা হচ্ছে অষ্টক সম্প্রসারণ যে কোনো একটা মৌলের। তো এখানে PCl3 দেখো ভালো করে বুঝো, ফসফরাসের সাথে 3টা ক্লোরিন এড হয়েছে, ফসফরাসের ইলেকট্রন থাকে 5টা, সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন থাকে 5টা, 3টা ক্লোরিন এড হয়েছে, যোগ করলে হয় 8টা। আর ক্লোরিনের তো আর বুঝতেছো, ক্লোরিন ফসফরাসের সাথে যুক্ত হয়েছে, 3টা ক্লোরিন যুক্ত হয়েছে, তাহলে একটা ক্লোরিনের সর্বশেষ শক্তি স্তরে থাকে 7টা, সে তো ফসফরাসের সাথে একটা ইলেকট্রন শেয়ার করে, তখন তার 8টা পূর্ণ করে, ঠিক আছে। বাট কেন্দ্রীয় পরমাণু দিয়ে তুমি হিসাব করবা। এই যে বুরন, ঠিক আছে, বুরনের কত? বুরনের সর্বশেষ শক্তি স্তরে থাকে 3টা। ফ্লুরিন একযোজী মৌল, ফ্লুরিন একটা করে ইলেকট্রন শেয়ার করতে পারে, সো ফ্লুরিন যুক্ত হয়েছে 3টা, একযোজী 3টা যুক্ত হয়েছে, 3 একে 3। সো এখানে বুরনের সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন তখন হবে 6টা বন্ধনের পর। নাইট্রোজেনের সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন কয়টা আছে হিসাব করো? নাইট্রোজেন 7, এটা সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন আছে 5টা, কারণ নাইট্রোজেন কত? 7। তাহলে এর আগে তোমার হচ্ছে নিষ্ক্রিয় মূল হচ্ছে হিলিয়াম, 7 থেকে 2 গেলে 5টা আছে সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা, কারণ দ্বিতীয় শক্তি স্তরে 5টা থাকবে। এগুলা তো আর বুঝতেছো, কয়টা থাকে এটা তোমরা বুঝছো। একযোজী মৌল 3টা যুক্ত হয়েছে, তাইলে এটা সর্বশেষ শক্তি স্তরে হবে 8টা। তো দেখো এইটা হচ্ছে অষ্টক শর্ত মানছে, এটা অষ্টক সংকোচন, এটা হচ্ছে অষ্টক শর্ত মানছে। এইটাতে দেখো এটা কত? জেননের এমনিতেই সর্বশেষ শক্তি স্তরে 8টা ইলেকট্রন থাকে, এর মধ্যে ফ্লুরিন যুক্ত হয়েছে তোমার 6টা, এটাতে 14টা হয়ে গেছে, এটা অষ্টক সম্প্রসারণ করছে, মানে 8টা থেকে বেশি হয়ে গেছে, বুঝছো? নিচের কোন যৌগটির গঠনে অষ্টক সম্প্রসারণ করছে? সো আবার হিসাব করবে, দেখো নাইট্রোজেন হচ্ছে 5টা, ক্লোরিন, আচ্ছা নাইট্রোজেন কত? নিচের কোন যৌগটির গঠনে অষ্টক সম্প্রসারণ ঘটেছে? আচ্ছা এটা হচ্ছে NCl5 দিয়ে দিছে, এটা NCl3 ছিল কোয়েশ্চেনে। তো এখানে নাইট্রোজেনের সর্বশেষ শক্তি স্তরে 5টা, মানে কেন্দ্রীয় পরমাণু কোনগুলো এটা আগে খুঁজবা। কেন্দ্রীয় পরমাণু তো বুঝতেছো, তো এটা কেন্দ্রে থাকে, আর যেটার সাথে বাকিগুলো আর কি অ্যাড হয়, কেন্দ্রে একটা থাকে না, বাকিগুলো তো এদিকে অ্যাড হয়েছে, কেন্দ্রে যেটা থাকে ওটা হচ্ছে কেন্দ্রীয় পরমাণু। তুমি তো একে একে বের করা কষ্ট হয়ে যাবে, সো সিম্পলি কেমনে বের করবো এটা দেখাইতেছি। সেখানে ক্লোরিন একযোজী 3টা পরমাণু যুক্ত হয়েছে, তাইলে 8টা পাইতেছি আমি। এই যে বন্ধনের পর নাইট্রোজেনের সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন হবে 8টা। PCl3 ফসফরাসের সর্বশেষে ইলেকট্রন আছে 5টা, 3টা একযোজী মৌল যুক্ত হয়েছে, বা ক্লোরিন 3টা যুক্ত হয়েছে, দ্যাট মিনস 5 আর 3 8টা। এই যে এটাতে দেখো ফসফরাসের সর্বশেষ শক্তি স্তরে 5টা ইলেকট্রন, ক্লোরিন 5টা যুক্ত হয়েছে, 10টা হয়ে গেছে। তাহলে এই যে ফসফরাসের দেখো এটাতে বন্ধন গঠনের পর সর্বশেষ শক্তি স্তরে 10টা হয়ে গেছে, দ্যাট মিনস এইটাতে অষ্টক সম্প্রসারণ করছে, ঠিক আছে? বুঝছি? ওকে, নিজের কোন যৌগটি অষ্টক অপূর্ণ? অষ্টক অপূর্ণ কোনটাতে? এটাতে দেখো অষ্টক অপূর্ণ মানে কোনটার কেন্দ্রীয় পরমাণু অষ্টক অপূর্ণ আছে। এখানে দেখো নাইট্রোজেন কত? 3, নাইট্রোজেনের শেষে আছে 5টা ইলেকট্রন, 3টা হাইড্রোজেন এড হয়েছে, তাহলে 8টা হইলাম। এখানে হচ্ছে দেখো ফসফরাস 5, এখানে ক্লোরিন 5টা যোগ হয়েছে, দ্যাট মিনস 10টা ইলেকট্রন, মানে সর্বশেষ শক্তি স্তরে। এখানে বুরনের সর্বশেষ শক্তি স্তরে 3টা থাকে, 3টা ক্লোরিন এড হয়েছে, দ্যাট মিনস 6টা পাইলা। সো এটা দেখো অষ্টক পূরণ হইতেছে না, এটা হচ্ছে অষ্টক অপূর্ণ, ঠিক আছে? এই যে এখানে কার্বন 4 আরো 4টা ক্লোরিন এড হয়েছে, 8টা হয়ে গেছে, বাট এটাতে অষ্টক পূর্ণ হইতেছে না, অষ্টক অপূর্ণ, এটা অষ্টক সম্প্রসারণ, ঠিক আছে? সো এটা হচ্ছে অষ্টক অপূর্ণ। নিচের কোনটিতে অষ্টক নীতির সংকুচন ঘটেছে? সংকুচন মানে কি? ওই যে 8টা থেকে কম, বুঝছো? 8টা থেকে কম, এই যে এটাতে 8টা পেয়ে যায়, এটাতে 10টা পেয়ে যায়, আমরা জানি। এই যে এটাতে অ্যালুমিনিয়াম হচ্ছে 3, অ্যালুমিনিয়ামের সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন থাকে 3টা, ক্লোরিনে এখানে 3টা যোগ হয়েছে, এখানে টোটাল পাইলা 6টা, দ্যাট মিনস অ্যালুমিনিয়ামের দেখো 8টা পূরণ হয় না বন্ধনের পর, দ্যাট মিনস এটাতে অষ্টক সংকুচন ঘটেছে, ঠিক আছে? এরপরে এনায়ন গঠন করলে পরমাণুর আকারের কি হয়? ভালো করে বুঝো। এনায়ন গঠন করলে পরমাণু সবচেয়ে, এনায়ন মানে কি? এনায়ন মানে হচ্ছে ইলেকট্রন গ্রহণ করে, সো ইলেকট্রন গ্রহণ করে সে, লাইক চিন্তা করো ক্লোরিন, সে যখন 17 থাকে, একটা ইলেকট্রন গ্রহণ করে 18 হয়ে যায়। সো বাট আমি তোমাকে এত না বুঝাইয়া, এনায়ন থেকে, এনায়নের আকার সবচেয়ে বড়, এরপর হচ্ছে পরমাণু, এরপর হচ্ছে ক্যাটায়ন, এটা মনে রাখি, ঠিক আছে? সবচেয়ে আকার বড় হচ্ছে এনায়নের, এরপরে মেইন পরমাণুর, এরপরে ক্যাটায়ন। লাইক এই যে সোডিয়াম আছে, সোডিয়ামের ক্যাটায়ন কি? সোডিয়াম প্লাস, তাইলে তোমার সোডিয়াম প্লাসের থেকে সোডিয়ামের আকার বড় হবে, এই যে পরমাণুর আকার ক্যাটায়ন থেকে বড়। লাইক ক্লোরিন,
ক্লোরিন হচ্ছে পরমাণু, এর এনায়ন হচ্ছে ক্লোরিন মাইনাস, এনায়ন মানে কি ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক হয়, তো এনায়নের আকার পরমাণু থেকে বড়, ক্লোরিন মাইনাস ক্লোরিন থেকে বড় হবে, এই জিনিসটা বুঝতে হবে। তো এনায়ন গঠন করলে পরমাণুর আকার হচ্ছে বাড়ে, মনে রাখবার, ক্যাটায়ন গঠন করলে পরমাণুর আকার কমে। নিচের কোন আয়নটির ইলেকট্রন দানের প্রবণতা সবচেয়ে বেশি? এই যে এইগুলো আমি তোমাকে শিখাইছিলাম না সক্রিয়তা সিরিজ থেকে, NaC বায়ো দিয়ে মুখস্থ রাখবা, ঠিক আছে। N মানে কি নাইট্রেট, NO4 মাইনাস নাকি NO4 মাইনাস কি দিয়ে পড়াইছি নাকি নাইট্রেট, যেটা চ্যাপ্টার 8 ছিল, এটা মনে আছে না? চ্যাপ্টার 7 ছিল, এটাই ছিল। NaC বায়ো, NO3 মাইনাস, S তে ছিল সালফেট, SO4 মাইনাস, C তে কি ছিল? ক্লোরিন, B তে ছিল ব্রোমিন, I তে ছিল আয়োডিন, O তে ছিল হাইড্রোক্সিল। সো এগুলোর মধ্যে সবচেয়ে নিচে যেটা আছে ওইটার ইলেকট্রন গ্রহণের প্রবণতা বেশি, ইলেকট্রন দানের প্রবণতা বেশি, মানে চার্জ মুক্ত হওয়ার প্রবণতা। এগুলা কি করবে? এগুলো দেখো অলরেডি নেগেটিভ আছে, সে আর গ্রহণ করতে পারবে না, সে দান করে তার মুক্ত আয়নে পরিণত হওয়ার চেষ্টা করবে, মানে একদম ইলেকট্রন চার্জ মুক্ত হবে। সো ইলেকট্রন দানের প্রবণতা বেশি কোনগুলার? এই সিরিয়ালে যারা থাকে, যে NaC বায়ো দিয়ে মুখস্থ করবে এগুলাকে, এই যে এনায়নগুলার এইভাবে মুখস্থ করবে, NaC বায়ো, N ফর নাইট্রেট, S ফর সালফেট, C ফর ক্লোরিন, B ফর ব্রোমিন, I ফর আয়োডিন, O ফর হাইড্রোক্সিল, OH মাইনাস। ওইগুলোর মধ্যে সবচেয়ে নিচে যেটা থাকে ওইটার ইলেকট্রন দানের প্রবণতা বেশি, সবচেয়ে নিচে যেটা থাকে আছে ওইটার ইলেকট্রন দানের প্রবণতা বেশি, অথবা চার্জ মুক্ত হওয়ার প্রবণতা বেশি, ঠিক আছে। তাহলে সবচেয়ে নিচে আছে হাইড্রোক্সিলের ইলেকট্রন দানের প্রবণতা বেশি, বুঝাইতে পারছি? কোনটি এনায়নে পরিণত হতে পারে? এনায়নে কোনটা? এনায়ন মানে কোনটা ইলেকট্রন গ্রহণ করতে পারে? সোডিয়াম থেকে সোডিয়াম প্লাস হয়, ইলেকট্রন ত্যাগ করে। ম্যাগনেসিয়াম থেকে ম্যাগনেসিয়াম 2 প্লাস হয়। ক্লোরিন থেকে ক্লোরিন মাইনাস হয়, ইলেকট্রন গ্রহণ করে। আর্গন তো আর কোনো কিছু হয় না। তো দেখো এই যে দুইটা, এগুলা কি হয়েছে? এগুলা প্লাস হয়েছে, মানে ক্যাটায়ন হয়েছে। প্লাস মানে কি? ইলেকট্রন দান করে পজিটিভ আয়ন হওয়া মানে ক্যাটায়ন, আর ইলেকট্রন গ্রহণ করে নেগেটিভ আয়ন হওয়া মানে অ্যানায়ন। এই যে ক্লোরিন অ্যানায়ন হইতে পারছে, বুঝছি? কোন যৌগটি পুলার বা মেরু প্রকৃতি আছে? যে পুলার মানে কি? পজিটিভ, আংশিক ধনাত্মক, আংশিক ঋণাত্মক আদান ক্রিয়েট হবে। এটা থেকে আমরা দেখছি হাইড্রোজেন ফ্লুরাইড সমযোজী হইলেও এটাতে হাইড্রোজেন এবং ফ্লুরিনের তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য সবচেয়ে বেশি। দেখো ফ্লুরিন হচ্ছে সবচেয়ে বেশি তড়িৎ ঋণাত্মক মৌল, অন্যদিকে হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা অনলি 2.1, মানে অনেক কম। তো এটাতে আংশিক ধনাত্মক মানে হাইড্রোজেন প্লাস এবং ফ্লুরিন থেকে ফ্লুরিন মাইনাস, মানে HF বাংলে তুমি হচ্ছে এরকম পাবা, হাইড্রোজেন প্লাস আর ফ্লুরিন মাইনাস পাবা। বাকি কোনোটাকে বাংলায় তুমি পজিটিভ নেগেটিভ আদান পাবা না, একমাত্র এটা থেকে পজিটিভ নেগেটিভ আদান পাবা। সো পজিটিভ নেগেটিভ আদান পাওয়া মানে হচ্ছে পুলারিটি, বা হচ্ছে পুলার প্রকৃতি আছে বা মেরু প্রকৃতি আছে, ঠিক আছে। সো এই যে আমাদের হচ্ছে হাইড্রোজেন ফ্লুরাইড হচ্ছে পুলার প্রকৃতি, মানে পুলার মানে কি? আংশিক ধনাত্মক আংশিক ঋণাত্মক আদান ক্রিয়েট হওয়া। পুলার মানে কি? আংশিক ধনাত্মক আংশিক ঋণাত্মক আদান গঠন করা। নিচের কোন যৌগটিতে সব আয়নের ইলেকট্রন কাঠামো একই? তো সব আয়নের ইলেকট্রন কাঠামো একই মানে কি? ইলেকট্রনের কাঠামো লাইক এই যে লিথিয়াম আর ক্লোরাইড, এটাতে লিথিয়াম কার মানে আমরা জানি যৌগ গঠনের সময় তারা পাশাপাশি যে নিষ্ক্রিয় মূলক থাকে ওইটার কাঠামো অর্জন করে। তো লিথিয়াম এখানে কার কাঠামো অর্জন করবে? হিলিয়ামের। ক্লোরিন এখানে কার কাঠামো অর্জন করবে? আর্গনের। তার পাশাপাশি দেখো ক্লোরিনের পাশে আর্গন আছে, লিথিয়ামের পাশে হিলিয়াম আছে, জিনিসটা বুঝতেছি আমরা। সোডিয়ামের পাশে নিষ্ক্রিয় মূল্য নিয়ন আছে, সোডিয়াম নিয়নের কাঠামো অর্জন করবে। অক্সিজেনের কাছে নিষ্ক্রিয় মূল্য কোনটা? অক্সিজেন 8, এর কাছে নিষ্ক্রিয় মূল্য আছে নিয়ন, অক্সিজেন ও নিয়নের কাঠামো অর্জন করবে। তুমি হিসাব করে দেখো যে Na2O, এটাকে বাংলায় তুমি কি পাবা ভাইয়া? এই যে সোডিয়াম, দুইটা সোডিয়াম আছে, দুইটা সোডিয়াম প্লাস পাবা, আর অক্সিজেন হবে 2 মাইনাস, অক্সিজেন ইলেকট্রন দুইটা গ্রহণ করবে, সোডিয়াম ত্যাগ করবে। সো Na প্লাস মানে কি? Na প্লাস সে হচ্ছে 11টা ইলেকট্রন ছিল, প্লাস একটা ইলেকট্রন ত্যাগ করে নিয়নের কাঠামো মানে ইলেকট্রন 10টাতে নিয়নের কাঠামো অর্জন করছে, মানে 10টা হয়ে গেছে। অক্সিজেন 2 মাইনাস, তার আগে ছিল 8টা, এখন দুইটা গ্রহণ করছে, 10 হয়ে গেছে, নিয়নের কাঠামো অর্জন করছে, ঠিক আছে। এই যে ম্যাগনেসিয়াম নিয়নের কাঠামো অর্জন করবে 12, আর ক্লোরিন আর্গনের কাঠামো অর্জন করে। ক্যালসিয়াম আর্গনের কাঠামো অর্জন করবে, দুইটা ত্যাগ করে, আর অক্সিজেন দুইটা গ্রহণ করে নিয়নের কাঠামো অর্জন করবে। তুমি হিসাব করে দেখো
ক্যালসিয়াম তো 20 কাছে আর্গন না, তো কোনগুলা ইলেকট্রন কাঠামো একই, মানে সেম সংখ্যক ইলেকট্রন কোনগুলাতে আছে? এই যে দেখো এইটাতে, এটাও নিয়নের কাঠামো, এটাতেও নিয়নের কাঠামো অর্জন করবে, যে দুইটার ইলেকট্রন কাঠামো একই। জিনিসটা কি বুঝাইতে পারছি? তো ভাইয়া সময় নিয়ে বুঝাইতেছি যাতে বুঝে, বাট সলভ করার ক্ষেত্রে তুমি দেখেই বুঝে ফেলবা যে আরে এটা তো দেখতেছি এটা হিলিয়াম, এটা থেকে আর্গন আসবে, এটা হবে না। এটা থেকে সোডিয়াম থেকে নিয়ন আসবে, কারণ সোডিয়ামের পাশে নিয়ন আছে, অক্সিজেনের পাশে নিয়ন আছে, তাহলে এরা নিয়নের কাঠামো অর্জন করবে, দুইটা সেম, এটাই আনসার। বাকিগুলো আর দেখাই লাগবে না। সোডিয়াম ক্লোরাইডের কেটায়ন, কেটায়নের ইলেকট্রন বিন্যাস নিম্নের কোনটিকে সমর্থন করে? কি বলছে? সোডিয়াম ক্লোরাইডের কেটায়ন ইলেকট্রন বিন্যাস নিম্নের কোনটাকে সমর্থন করে? সোডিয়াম ক্লোরাইড। তাহলে সোডিয়াম ক্লোরাইডকে বাংলায় পাবা Na+Cl-। তো কোনটাকে সমর্থন করে? এটার কেটায়নের ইলেকট্রন বিন্যাস, কেটায়ন যেটা, কেটায়ন হচ্ছে সোডিয়াম প্লাস, কেটায়ন মানে কি? যেটা ধনাত্মক। এই সোডিয়াম প্লাসের ইলেকট্রন বিন্যাস ভালো করে বুঝো, সোডিয়াম প্লাসের ইলেকট্রন বিন্যাস কোনটিকে সমর্থন করে? সো আমরা দেখতেছি সোডিয়ামের ইলেকট্রন থাকে 11টা, একটা কি করছে? ত্যাগ করছে, একটা ইলেকট্রন ত্যাগ করছে, দ্যাট মিন্স এই সোডিয়াম প্লাসে ইলেকট্রন আছে 10টা। এবার এখানে কোনটাতে ইলেকট্রন 10টা আছে দেখো, লিথিয়াম প্লাস মানে কি? 3টা ছিল, একটা ত্যাগ করছে, 2টা ইলেকট্রন আছে। পটাশিয়াম প্লাস আগে ছিল 19টা, প্লাস মানে একটা ত্যাগ করছে, এখন আছে 18টা। ক্যালসিয়াম 2 প্লাস আগে ছিল 20টা, ক্যালসিয়ামের ইলেকট্রন 20টা থাকে না, কারণ পারমাণবিক সংখ্যা 20, 2টা ত্যাগ করছে, দ্যাট মিন্স এখন আছে 18টা। বাট অ্যালুমিনিয়ামের ইলেকট্রন 13টা, 3টা ত্যাগ করছে, তাহলে এখন আছে 10টা। তাহলে কার ইলেকট্রন বিন্যাস এই কেটায়ন, এখানে যে সোডিয়াম প্লাস আছে এটার মতো সেম, এটারও 10, এটারও 10, তো ইলেকট্রন বিন্যাস করলে সেম হবে। তো ইলেকট্রন সংখ্যা বের করলে তুমি হিসাব নিকাশ করে ফেলতে পারবা, এটাই হচ্ছে আনসার। কার্বন মনোক্সাইড অণুতে মুক্তজোড় ইলেকট্রন, এই যে মুক্তজোড় বন্ধন জোড় আসছে, মুক্তজোড় বন্ধন জোড় বের করতে হলে তুমি ফার্স্টে একটা ওয়ে আছে এইভাবে করো। কার্বন, এখানে তো কেন্দ্রীয় পরমাণু কার্বন, কার্বনের কি ভাইয়া? 2টা শক্তি স্তর আমরা জানি, প্রথম শক্তি স্তরে থাকে 2টা ইলেকট্রন, ঠিক আছে। দ্বিতীয় শক্তি স্তরে কয়টা ইলেকট্রন থাকে? দ্বিতীয় শক্তি স্তরে ইলেকট্রন থাকে হচ্ছে, দ্বিতীয় শক্তি স্তরে ইলেকট্রন থাকে হচ্ছে, কার্বন তো 6টা, দিলে দ্বিতীয় শক্তি স্তরে ইলেকট্রন থাকে 4টা। অক্সিজেন অ্যাড হবে, দ্যাট মিন্স জুড়ায় অ্যাড হবে। সো এইদিকে আমি 2টা দিলাম, এইদিকে 2টা দিলাম, কারণ অক্সিজেনের যোজনী তো 2, ঠিক আছে। তো এখানে 2টা করে ইলেকট্রন শেয়ার হবে, আর সিঙ্গেল করা লাগবে না। তো এটাতে অক্সিজেন এসে অ্যাড হবে। তো অক্সিজেনের সর্বশেষ শক্তি স্তরটা আমি আগে দিব, এই যে অক্সিজেনের সর্বশেষ শক্তি স্তর আগে দিলাম, ঠিক আছে। অক্সিজেনের সর্বশেষ শক্তি স্তরটা আগে দিলাম। তো অক্সিজেন ভালো করে বুঝো, এটা হচ্ছে ভেতরের শক্তি স্তর মনে করো। তো অক্সিজেনের ভেতরে কটা থাকে ইলেকট্রন? ভেতরে 2টা, বাইরে থাকে হচ্ছে কটা? টোটাল তো 8টা, বাইরে থাকে আরো 6টা। তো 6টার মধ্যে ভেতরে দিতে হবে 2টা, মানে কার্বনের সাথে শেয়ার করছে, বাকি 2টাকে আমরা বাইরে দিলাম। তো এখানে দেখো মুক্তজোড় মানে কি? বন্ধনে অংশগ্রহণ করে নাই কতটা? মুক্তজোড় মানে কি? যারা বন্ধনে অংশগ্রহণ করে নাই। তাহলে এখানে বন্ধনে অংশগ্রহণ করে নাই কয়টা? এই যে কার্বনের দেখো এই এক জোড়া, মানে সর্বশেষ শক্তি স্তরের যেগুলা বন্ধনে অংশগ্রহণ করে নাই, এই যে এই জোড়া, এই জোড়া, দ্যাট মিন্স 3 জোড়া বন্ধনে অংশগ্রহণ করে নাই, দ্যাট মিন্স 3 জোড়া আছে মুক্তজোড়, 3 জোড়া মুক্তজোড়, ঠিক আছে। আর বন্ধন জোড় কয় জোড়া? বন্ধন জোড় আছে তোমার, এই যে বন্ধনে 2 জোড়া অংশগ্রহণ করছে, ঠিক আছে। তো এটা বন্ধন জোড় 2 জোড়া, মুক্তজোড় হচ্ছে 3 জোড়া। কার্বন মনোক্সাইড অণুতে মুক্তজোড় ইলেকট্রন কয় জোড়া? 3 জোড়াই তো হওয়ার কথা, বা কার্বন ডাইঅক্সাইড বলছে মেবি, এটা কার্বন মনোক্সাইড লিখে ফেলছে, এই থেকে আমার কাছে এটা মনে হইতেছে। যাই হোক, দেখি এটা করি। ও, এটাতে আরেকটা সমস্যা আছে, কার্বন মনোক্সাইড তো এটা পূর্ণ যৌগ না, কার্বন ডাইঅক্সাইড হচ্ছে আমাদের মেইন যৌগ। তো অষ্টক পূরণ করতে এখানে যে অক্সিজেনের যে নিচের 2টা ইলেকট্রন আছে, এটা হচ্ছে এই আরেকটা কার্বন মনোক্সাইডের সাথে সন্নিবেশ বন্ধনে আবদ্ধ হবে। দ্যাট মিন্স এই 2টা হচ্ছে মানে আরেকটা বন্ধনের সাথে, মানে সন্নিবেশ বন্ধন করবে আরেকটা কার্বন মনোক্সাইড অণুর সাথে। তো সন্নিবেশ বন্ধন করলে তো এই 2টা বন্ধনে আবদ্ধ হয়ে যাবে, তখন মুক্তজোড় ইলেকট্রন এই 2টাই থাকবে, 2 জোড়াই মুক্তজোড় ইলেকট্রন থাকবে। সো এটা হচ্ছে, এটা ব্যতিক্রম কিসের জন্য? শুধুমাত্র এই কার্বন মনোক্সাইড হচ্ছে অসম্পূর্ণ যৌগ, সেই জন্য। কার্বন ডাইঅক্সাইড হইলে এটা আমাদের পূর্ণ যৌগ হইতো, ওইটাতে কোনো প্রবলেম নাই, আমরা স্বাভাবিক নিয়মে যেইভাবে করতাম ওইভাবেই করতাম, ঠিক আছে। তো এটাতে সন্নিবেশ সমযোজী বন্ধন আছে, লুইস কাঠামো, মানে যেগুলার অষ্টক অপূর্ণ থাকে ওইগুলো হচ্ছে সন্নিবেশ সমযোজী বন্ধনে আবদ্ধ হয়, ঠিক আছে।
যে অ্যামোনিয়াতে মুক্ত জোড় ইলেকট্রন কয়টা, সো এটা আমরা ইজিলি করতে পারবো। অ্যামোনিয়া মানে কি, নাইট্রোজেন। দেখো ফার্স্টে অ্যামোনিয়া মানে তো NH3 ভালো করে জানো। সো এটা সমযোজী বন্ধনে আবদ্ধ হবে, এই যে নাইট্রোজেন ফার্স্টে, এটা প্রথম, এটা দ্বিতীয় শক্তি স্তর দিলাম। তো নাইট্রোজেনের প্রথম শক্তি স্তরে ইলেকট্রন আছে 2টা, ঠিক আছে। আর দ্বিতীয় শক্তি স্তরে ইলেকট্রন আছে কয়টা, নাইট্রোজেনের 5টা, আর নাইট্রোজেন টোটাল 7। তো বাকি 5টা তুমি কেমনি দিবা ভাইয়া, বাকি 5টা দিবে এই যে, বাকি 5টার মধ্যে 2টা দিবে হচ্ছে তুমি মানে জুড়াই, আর 3টা হাইড্রোজেন অ্যাড হবে না, 3টাকে সিঙ্গেল রাখবা। এই 3টাতে আইসা 3টা হাইড্রোজেন অ্যাড হবে, 3টাতে আইসা 3টা হাইড্রোজেন অ্যাড হবে, ঠিক আছে। এই যে হাইড্রোজেন অ্যাড হয়েছে। তো এখানে মুক্ত জোড় ইলেকট্রন কয়টা, অ্যামোনিয়াতে মুক্ত জোড় কয়টা, দেখো মুক্ত জোড় শুধুমাত্র 1 জোড়া আছে, মুক্ত জোড় 1 জোড়া। তাহলে বন্ধন জোড় কয় জোড়া হইতো, বন্ধন জোড়, তাহলে বন্ধনে আবদ্ধ হয়েছে কয় জোড়া, 1 জোড়া 2 জোড়া 3 জোড়া, দ্যাট মিনস বন্ধন জোড় হইতো 3 জোড়া। বাট এটা এমনি দেখলেই বোঝা যায়, বন্ধন জোড় বের করা যায় এইভাবে, যেখানে কয়টা মৌল অ্যাড হইতেছে, 3টা। ওইটা কি 1 জুজি না 2 জুজি, 1 জুজি। তাহলে 1 জুজি কয়টা অ্যাড হইতেছে, 3টা। তাহলে 3 1 3, দ্যাট মিনস বন্ধন জোড় আছে 3 জোড়া, এইভাবে বের করা যায়, ঠিক আছে। ওকে, PCl3 এই যৌগে কত জোড়া মুক্ত জোড় ইলেকট্রন আছে, দেখো বন্ধন জোড় তুমি পেয়ে যাবা এখানে 3 জোড়া, কারণ 1 ইন্টু ক্লোরিন 3টা অ্যাড হইতেছে। বাট মুক্ত জোড় এটা ভালোভাবে হিসাব করতে হবে। আমি কিন্তু বের করে ফেলতে পারবো মুক্ত জোড় কয় জোড়া, ঠিক আছে। কেমনে, দেখো একটা ক্লোরিনের সর্বশেষ শক্তি স্তরে 7টা ইলেকট্রন থাকে। তুমি হচ্ছে বন্ধন নাগ একেও তুমি করে ফেলতে পারবা। দেখো একটা ক্লোরিনের সর্বশেষ শক্তি স্তরে 7টা ইলেকট্রন থাকে, একটা ইলেকট্রন বন্ধনে আবদ্ধ হয়ে যায়, তাহলে বাকি থাকে 6টা ইলেকট্রন। তাহলে 6টা ইলেকট্রনে আমরা 3 জোড়া পাই, ভালো করে বুঝো। তো এখানে আছে আমাদের 3টা ক্লোরিন, তাহলে 3টা ক্লোরিন থেকে 3 3 9 জোড়া আমরা মুক্ত জোড় ইলেকট্রন পাবো। আর এই ফসফরাসের শেষে থাকে 5টা, ক্লোরিন 3টা অ্যাড হয়, দ্যাট মিনস এইটা থেকে 5টা থেকে 3টা চলে যায় এই ক্লোরিনের সাথে অ্যাড হইতে, তার মানে বাকি থাকে 2টা। এই 2টা মানে কি 1 জোড়া, এই 2টা মানে হচ্ছে 1 জোড়া মুক্ত জোড় ইলেকট্রন। তাহলে এখানে 1 জোড়া, এখানে 9 জোড়া, টোটাল 10 জোড়া আনসার। এইভাবে আমি বের করে ফেলতে পারতাম। কেমনে করছি দেখছো, বাট তোমরা হচ্ছে আঁকা লাগবে যদি তোমরা না বুঝো। এই যে ফসফরাসের প্রথম শক্তি স্তরে 2টা, পরবর্তী শক্তি স্তরে থাকে 8টা পূর্ণ করো। এবং শেষ শক্তি স্তরে ফসফরাসের শেষ শক্তি স্তরে কয়টা থাকে ভাইয়া, ফসফরাসের শেষ শক্তি স্তরে থাকে হচ্ছে তোমার 5টা। ক্লোরিন যেহেতু 3টা অ্যাড হবে, সো 2টাকে মুক্ত রাখবা, 2টাকে মানে একসাথে রাখবা, 3টাকে সিঙ্গেল রাখবা। এটাতে আইসা একটা ক্লোরিন অ্যাড হবে, ভালো করে বুঝো। এটাতে একটা ক্লোরিন অ্যাড হইলো, তো এই যে ক্লোরিন অ্যাড হইছে, এটার একটা এখানে দিয়ে দিছি, ঠিক আছে। বাকি ক্লোরিনের সর্বশেষ শক্তি স্তরে 7টা থাকে, তাহলে বাকি 6টা রয়েছে, এইভাবে দেওয়া লাগবে। তো তুমি দেখো সেম ভাবে এই যে এটা দিছি না আমরা, ভালো করে দেখো, এই যে এটা যে দিছি আমরা, এই যে এটা যে দিছি, সরি এই যে এখানে অ্যাড হইলো, পরে আবার এটা তো আর বুঝতেছ, এই যে আমি কি করছি, এই যে ফসফরাসের বাইরে 3টা কি যুক্ত করছি, ক্লোরিন যুক্ত করছি। 3টা কি যুক্ত করছি, ক্লোরিন যুক্ত করছি। হুদাই সময় নষ্ট করলাম, ঠিকঠাক মতো কাজ হইল না। এই যে এটা তো বুঝছো, ক্লোরিন যুক্ত করছি। সো এখানে মুক্ত জোড় ইলেকট্রন হিসাব করো। ফসফরাসের এখানে 1 জোড়া আছে, এই যে এখানে 3 জোড়া, 4 জোড়া, 5 জোড়া, 6 জোড়া, 7 জোড়া, 8 জোড়া, 9 জোড়া, 10 জোড়া, এই 10 জোড়া মুক্ত জোড়। তো এইভাবে হিসাব করবা। বাট এত কঠিন না করে দেখো, আমরা এখান থেকে ইজিলি বুঝতে পারবো এইভাবে, যে ক্লোরিনের দেখো ফার্স্টে ক্লোরিন অ্যাড হইতেছে, ক্লোরিনের সর্বশেষে থাকে 7টা, তাহলে ফসফরাসের সাথে অ্যাড হইতেছে, ক্লোরিনে একটা ইলেকট্রন শেয়ার করে আমরা জানি। 7টা থেকে একটা যদি বন্ধনে আবদ্ধ হয়ে যায়, তাহলে বাকি যে 6টা থাকে, এই 6টায় থাকে 3 জোড়া, এই 3 জোড়া মুক্ত থাকে। তাহলে 3টা ক্লোরিন থেকে কয় জোড়া পাবা, 3 3 9 জোড়া এটা পাবো। আর ফসফরাসের সর্বশেষে 5টা ইলেকট্রন থাকে, এর মধ্যে 3টা ক্লোরিন অ্যাড হয়ে গেলে এখান থেকে 3টা ইলেকট্রন বন্ধনে আবদ্ধ হয়ে যায়, তাকে 2টা, এই 2টা ইলেকট্রনে 1 জোড়া হয়। আর এখানে আছে আরো 9 জোড়া, 1 আর 9 হচ্ছে 10 জোড়া। এইভাবে হিসাব করে নিই। কার্বন ডাই অক্সাইড অণুতে মুক্ত জোড় বন্ধন জোড় ইলেকট্রন বিদ্যমান করে। দেখো বন্ধন জোড় আমরা বের করে ফেলতে পারবো, বন্ধন জোড় একদম ইজি। দেখো এখানে অক্সিজেন অ্যাড হইতেছে কয়টা, 2টা অক্সিজেনের যোজনী কত, মানে কয়টা ইলেকট্রন শেয়ার করে, 2টা শেয়ার করে, 2 2 4 জোড়া হচ্ছে আমাদের বন্ধন জোড় থাকবে।
এটা হচ্ছে অক্সিজেনের বন্ধন জোড়, মানে কার্বন ডাই অক্সাইডের বন্ধন জোড়। মুক্ত জোড় হিসাব কেমনে করবা দেখো, মুক্ত জোড় আমরা ওই মুখে মুখে করি। লাইক এখানে অক্সিজেন আছে, অক্সিজেনের সর্বশেষ শক্তি স্তরে থাকে ইলেকট্রন 6টা, অক্সিজেন তো 8, প্রথম শক্তি স্তরে 2টা থাকে, দ্বিতীয় শক্তি স্তরে 6টা থাকে, তাহলে সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন থাকে 6টা। 6টার মধ্যে অক্সিজেনের যোজনী 2, দ্যাট মিন্স অক্সিজেন বন্ধনের সময় 2টা ইলেকট্রন শেয়ার করে। অক্সিজেন বন্ধনের সময় কয়টা ইলেকট্রন শেয়ার করে? 2টা ইলেকট্রন। তাহলে এই 6 থেকে যদি 2 বাদ দাও তাহলে বাকি থাকে 4টা ইলেকট্রন। কয়টা ইলেকট্রন থাকে? 4টা ইলেকট্রন। তাহলে এই 4টা ইলেকট্রনে কয় জোড়া হয়? 4টা ইলেকট্রনে হয় 2 জোড়া। ভালো করে বুঝো। তাহলে এখানে অক্সিজেন কয়টা আছে? 2টা আছে, তাহলে 2 × 2 সমান 4 জোড়া পেলাম মুক্ত জোড়, শুধুমাত্র অক্সিজেনের ক্ষেত্রে। বাট কার্বনের দেখো, কার্বনের শেষে থাকে 4টা ইলেকট্রন, কার্বন তো 6, প্রথম শক্তি স্তরে 2টা, শেষ শক্তি স্তরে হচ্ছে আরো হচ্ছে 4টা, তাহলে 6টা। এইভাবে হয়। তাহলে কার্বনের সর্বশেষ শক্তি স্তরে 4টা ইলেকট্রন থাকে, তো কার্বনের সাথে 2টা অক্সিজেন অ্যাড হয়, তো একটা অক্সিজেন 2টা ইলেকট্রন শেয়ার করে, তাহলে 2টা অক্সিজেন 4টা ইলেকট্রন শেয়ার করবে, তাহলে 4টা ইলেকট্রন শেয়ার করলে এই 4টা ইলেকট্রন তার বন্ধনে আবদ্ধ হয়ে যাবে। তাহলে কার্বনে কোনো মুক্ত জোড় নাই। টোটাল তাইলে এই কার্বন ডাই অক্সাইডে অক্সিজেনের মুক্ত জোড়ই হচ্ছে টোটাল মুক্ত জোড়। অক্সিজেনের মুক্ত জোড় 4 জোড়া, এটা আনসার হবে 4, ঠিক আছে। এইভাবে করতে পারবা, অথবা তুমি এটার বন্ধন অঙ্কন করে করতে পারবা, ঠিক আছে। আচ্ছা, বা এইভাবে করতে হবে যে কার্বন আছে না, কার্বনে হচ্ছে সর্বশেষ শক্তি স্তরে থাকে কয়টা? তোমার 4টা, তো এইদিকে 2টা, এইদিকে 2টা, পরে অক্সিজেন অ্যাড হয়, অক্সিজেনের সর্বশেষ শক্তি স্তরে থাকে 6টা, তো 2টা হচ্ছে এইভাবে বন্ধনে আবদ্ধ হয়, আর বাকিগুলো হচ্ছে এইভাবে থাকে, ঠিক আছে। 2টা হচ্ছে বন্ধনে আবদ্ধ হয়, বাকিগুলো হচ্ছে এইভাবে থাকে, মুক্ত থাকে 6টার মধ্যে। তো দেখো এই যে এগুলো হচ্ছে বন্ধন জোড়, এগুলা কি বন্ধনে আবদ্ধ হয়ে গেছে, এগুলা বন্ধনে আবদ্ধ হয় নাই। 1 জোড়া, 2 জোড়া, 3 জোড়া, 4 জোড়া বন্ধনে আবদ্ধ হয় নাই, তার 4 জোড়া মুক্ত জোড়, 4 জোড়া বন্ধন জোড়। তুমি এইভাবে হিসাব করতে পারবে, কতভাবে হিসাব করা যায় তুমি দেখছো, ঠিক আছে। এরপরে নাইট্রোজেনের একটা অণুতে কতটা বন্ধন জোড় ইলেকট্রন থাকে? বন্ধন জোড় বুঝতে পারবো। নাইট্রোজেন মানে N2, নাইট্রোজেন আবার N∧N, আমরা নাইট্রোজেনের 3টা করে ইলেকট্রন শেয়ার করে। নাইট্রোজেনের কয়টা করে ইলেকট্রন শেয়ার করে ভাইয়া? নাইট্রোজেনের 3টা করে ইলেকট্রন শেয়ার করে। নাইট্রোজেনের কয়টা করে ইলেকট্রন শেয়ার করে? 3টা করে। তো একটা নাইট্রোজেনের সাথে আরেকটা নাইট্রোজেন অ্যাড হইতেছে, এরকম জিনিসটা ভালো করে বুঝো। N∧N, তাহলে নাইট্রোজেনের যোজনী হচ্ছে কত? 3। নাইট্রোজেন 3টা ইলেকট্রন শেয়ার করে। তো একটা নাইট্রোজেনকে যদি কেন্দ্রীয় পরমাণু ধরো, আর একটাকে শাখা পরমাণু ধরো, আচ্ছা এইভাবে না ধরে, এটাতে ঝামেলা আছে, এটা বুঝতে পারবা, এইভাবে ধরে হিসাব করতে পারবা। তাহলে একটাকে যদি শাখা পরমাণু ধরো, তাহলে নাইট্রোজেন 3টা ইলেকট্রন শেয়ার করে, একটা নাইট্রোজেন হচ্ছে এখানে শাখা পরমাণু, তারপরে 3টা হচ্ছে বন্ধন জোড়। এটা ইজিলি বন্ধন জোড় কাউন্ট করে ফেললাম। বন্ধন জোড় তো এইভাবে কেন্দ্রীয় পরমাণুর সাথে শাখা পরমাণুর হিসাব দিয়ে বন্ধন জোড় হিসাব করা যায়। দ্যাট মিন্স 3 জোড়া বন্ধন জোড়, 3 জোড়া আনসার। বাট এটা তো এমনিতেও করতে পারি যে নাইট্রোজেনের প্রথম শক্তি স্তরে থাকে 2টা এবং শেষ শক্তি স্তরে থাকে কয়টা? 5টা। না, নাইট্রোজেন কত? 7 না, তাহলে শেষ শক্তি স্তরে কয়টা থাকে? শেষ শক্তি স্তরে থাকে হচ্ছে তোমার শেষ শক্তি স্তরে থাকে হচ্ছে 5টা। 5টার মধ্যে 3টাকে তুমি একসাথে দিবা, কারণ নাইট্রোজেন হচ্ছে 3টা ইলেকট্রন একসাথে শেয়ার করে। তো এখানে হচ্ছে আরেকটা নাইট্রোজেন এসে অ্যাড হবে, এখানে কি হবে? আরেকটা নাইট্রোজেন এসে অ্যাড হবে, তো আরেকটা নাইট্রোজেন এসে অ্যাড হইল, ওইটাও 3টা ইলেকট্রন শেয়ার করবে। বাইরের শক্তি স্তরে আরও 2টা আছে। সো নাইট্রোজেনে দেখো এখানে বন্ধন জোড় 3 জোড়া, 6টা টোটাল 3 জোড়া, আর মুক্ত জোড় 2 জোড়া, বুঝা? 3 জোড়া বন্ধন জোড়। তো এইগুলা কিন্তু বেসিক বিষয়, তোমরা এতটা প্র্যাকটিস করাইছে, আশা করি বুঝতে পারবা। বন্ধন জোড় হিসাব করবা একদম ইজি। লাইক এটা মৌল দিই, মনে করো সালফেট, আচ্ছা এই যে SO3, এটাতে বন্ধন জোড় কয়টা আছে দেখবা? বন্ধন জোড় ইলেকট্রন কয়টা? এখানে শাখা পরমাণু অক্সিজেন, সালফার তো কেন্দ্রীয় পরমাণু, তাহলে অক্সিজেন 3টা অ্যাড হয়েছে। অক্সিজেনের যোজনী 2, মানে 2টা ইলেকট্রন শেয়ার করে, তাহলে 3 দুগুণা 6টা ইলেকট্রন হইলো টোটাল। 6টা ইলেকট্রনে কয় জোড়া বন্ধন পাবা বলো? 6টা ইলেকট্রনে কয় জোড়া? 3 জোড়া পাবা, ঠিক আছে। ইজি না বলো? আচ্ছা 6টা ইলেকট্রনে, আচ্ছা সরি, এটা তো এইভাবে না, এটা তো ডিরেক্ট, সরি। লাইক এই যে তোমার একযোজি কোনগুলো? লাইক PCl3, এগুলো হচ্ছে একযোজি। তো এখানে সর্বশেষ মানে শাখা পরমাণু ক্লোরিনের যোজনী হচ্ছে 1, মানে ক্লোরিন, আচ্ছা ফার্স্টে দেখবা ক্লোরিন কয়টা? 3টা। ক্লোরিনে কয়টা করে ইলেকট্রন শেয়ার করে? 1টা করে। তাহলে এখান থেকে তোমার টোটাল বন্ধন জোড় আসবে সালফারের সাথে মিলে 3 জোড়া, ঠিক আছে।
এটাতে বন্ধন জোড় কয় জোড়া? তাহলে এটাতে দেখবো অক্সিজেন 3টা আছে, অক্সিজেনের 2টা করে ইলেকট্রন শেয়ার করতে হবে, তাহলে 3 দুগুণা 6, 6 জোড়া বন্ধন জোড়। কার্বন ডাই অক্সাইড বন্ধন জোড় কয় জোড়া? অক্সিজেন আছে 2টা, অক্সিজেন হচ্ছে 2টা করে ইলেকট্রন শেয়ার করতে হবে, 2 দুগুণা 4 জোড়া কার্বন ডাই অক্সাইডের বন্ধন জোড়। আর মুক্ত জোড়ের ক্ষেত্রে আরেকটা হিসাব দেখাইছি, অথবা চিত্র রেখে করতে পারো। ভ্যান ডার ওয়াল শক্তি দ্বারা আবদ্ধ থাকে নিচের কোনটা? ভ্যান ডার ওয়াল শক্তি দ্বারা আবদ্ধ থাকে কোনগুলা? সমযোজীগুলা। যেগুলা সমযোজী যৌগ এগুলো হচ্ছে ভ্যান ডার ওয়ালস বন্ধনে আবদ্ধ থাকে। তাইলে এটার মধ্যে সমযোজী কোনটা? এসবগুলো এগুলা আয়নিক আয়নিক আয়নিক। কারণ দেখো এটা ধাতু, এটা অধাতু, ধাতু অধাতু, ধাতু অধাতু। H2S এটাতে এটাও অধাতু, এটাও অধাতু। সো অধাতু অধাতু মিলে কি বন্ধন করে? সমযোজী। দ্যাট মিন্স এটাতে ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বন্ধন আছে, কারণ সবগুলা আয়নিক, এটাই একমাত্র আমাদের সমযোজী বন্ধন। ঠিক আছে। আর ভ্যান ডার ওয়ালস বন্ধন হচ্ছে একদম দুর্বল বন্ধন। কোনটা পানিতে অদ্রবণীয়? দেখো পানিতে অদ্রবণীয় কোনগুলা? বিশেষ করে আয়নিক যৌগগুলোর মধ্যে প্রায় সবগুলাই পানিতে দ্রবীভূত হয়। আর সমযোজী যৌগের মধ্যে যেগুলার মধ্যে পুলারায়ন ঘটে বা আংশিক ধনাত্মক আংশিক ঋণাত্মক আদান বের করা যায়, এগুলা পানিতে দ্রবীভূত হয়, বাকিগুলো হয় না। বাট এমনিতে স্বাভাবিক ক্ষেত্রে মনে রাখবো সমযোজী পানিতে দ্রবীভূত হয় না, আয়নিক দ্রবীভূত হয়। বাট এর মধ্যে কয়েকটা ব্যতিক্রম আছে অবশ্যই। তো এই যে হাইড্রোক্লোরিক অ্যাসিড, এটা কিন্তু পানিতে দ্রবীভূত হয়। এটা সমযোজী হইলেও দ্রবীভূত হয়, কারণ হাইড্রোক্লোরিক অ্যাসিডকে বাংলা H+Cl- পাওয়া। এটা তো এমনিতেই দ্রবীভূত হবে, এটা অ্যাসিড, এটা অ্যালকোহলও পানিতে দ্রবীভূত হয়। দ্রবীভূত হয় না এইটাই যে, এটাকে দেখো কার্বনকে তুমি আদানে ভাঙতে পারবে না, ক্লোরিনকেও ভাঙতে পারবে না, তাইলে CCl4, কারণ এই যে কার্বনের আর ক্লোরিনের মানে তড়িৎ ঋণাত্মকতার খুব বেশি পার্থক্য নাই, সাথে এগুলো সমযোজী। দ্যাট মিনস এটা হচ্ছে আমাদের আনসার। এটা পানিতে অদ্রবণীয়, পানিতে অদ্রবণীয়, কারণ কার্বনের থেকে তুমি আদান বের করতে পারবে না। জিঙ্ক সালফেট কেলাস গঠনের সময় কত অণু পানির সাথে যুক্ত থাকে? মনে রাখবা, জিঙ্ক সালফেট 7 অণু পানির সাথে যুক্ত থাকে। জিঙ্ক সালফেট × 7H2। কপার সালফেট 5 অণু পানির সাথে যুক্ত হয়। কপার সালফেট × 5 অণু পানি। এবং এই যে কপার সালফেট 5 অণু পানির সাথে যুক্ত হয়, যেটা গঠন করে এটাকে বলা হয় ব্লু ভিট্রিয়ল। ব্লু ভিট্রিয়ল। সো এইগুলো একটু মনে রাখবা। জিঙ্ক সালফেট 7 অণু পানির সাথে যুক্ত হয়, ওটা থেকে পাবো আমরা 7 অণু। ঠিক আছে। কোন যৌগটি পানিতে দ্রবণীয়? কোন যৌগটা পানিতে দ্রবণীয়? পানিতে দ্রবণীয় এখানের মধ্যে আয়নিক যেটা আছে, এই যে এগুলা সমযোজী। সিলিকন ডাইঅক্সাইড, কারণ সিলিকন অধাতু, অক্সিজেন অধাতু, এটা অধাতু, এটা অধাতু, এটা অধাতু, এটা অধাতু। অধাতু বলছে, নট ধাতু, অধাতু। এই সবগুলো হচ্ছে সমযোজী। কি ভাইয়া? সমযোজী। তাহলে এগুলা যদি সমযোজী হয়, ভালো করে বুঝো, এগুলা যদি তোমার সমযোজী হয়, ঠিক আছে, এগুলা যদি সমযোজী হয়, তাইলে এটা না, সরি তোমাকে চাই আমি, এটা সমযোজী। ঠিক আছে। আর এটা হচ্ছে আয়নিক, এটা সমযোজী হইলো এই যে OH-, এটাকে বাংলা তুমি পাবা C2H5+ আর OH-। অ্যালকোহল পানিতে দ্রবীভূত হয় এমনিতেই। ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের দ্রবীভূত হয় এটা। আর বাকিগুলো সমযোজী যৌগ, সমযোজী পানিতে দ্রবীভূত হয় না। কোনটা পানিতে দ্রবীভূত হয়? এই যে সরিষার তেল, স্ন্যাপথালিন, কেরোসিন, এগুলো এমনি দেখে বুঝে যায় এগুলো পানিতে দ্রবীভূত হয় না। ঠিক আছে। সাধারণ লবণ সোডিয়াম ক্লোরাইড, এটা আয়নিক যৌগ। আয়নিক যৌগ পানিতে দ্রবীভূত হয়। আর লবণ এমনিতেই জানি পানিতে দ্রবীভূত হয়, লবণ তো আমরা চিনি। কোন যৌগটি পানিতে দ্রবণীয়? দেখো কোন যৌগটা পানিতে দ্রবণীয়, তা পানিতে দ্রবণীয় কোনটা হবে? ক্যালসিয়াম সালফেট, ফেরাস হাইড্রোক্সাইড, বেরিয়াম সালফেট, K2SO4। এই যে পটাশিয়াম সালফেট, ক্যালসিয়াম সালফেট, এগুলোর মধ্যে কোনটা পানিতে দ্রবণীয়? কোনটা পানিতে দ্রবণীয় বলো? কোনটা পানিতে দ্রবণীয়? অনেক কোয়েশ্চেন দাগাইছি আমি চ্যাপ্টার 5 থেকে, বেশি দাগাই ফেলছি, বেশি সময় নিয়ে নিতেছি না। আমি জাস্ট চাইতেছি 100% অ্যাকুরেসি আসুক তোমাদের পরীক্ষায়, যাতে 100% আনসার করতে পারো। ওকে, আমি একটা কত সময় হয়েছে? আমরা আরো 45 মিনিট করে ফেলছি। এটার MCQ ক্লাস তো অনেক লম্বা হয়ে যাইতেছে রে। এটা পরে চ্যাপ্টার 6 কি করাইতে পারবো, না করাইতে পারলে আরেকটা ক্লাসে দিব চ্যাপ্টার 6।
আচ্ছা, আমরা এটাতে ছিলাম না। নিচের কোনটি পানিতে দ্রবণীয়? সো এখানে দেখো আমরা অনেকগুলা পাইতেছি, বেরিয়াম সালফেট, ক্যালসিয়াম সালফেট, পটাশিয়াম সালফেট, ফেরিক হাইড্রোক্সাইড। সো এগুলোর মধ্যে বসে কোনটা পানিতে দ্রবণীয়? সো এগুলোর মধ্যে মনে করো এই যে ক্যালসিয়াম সালফেট, বেরিয়াম সালফেট সবগুলাই পানিতে দ্রবীভূত হওয়ার কথা, বাট এগুলা দ্রবীভূত হয় বাট খুব অল্প পরিমাণে দ্রবীভূত হয় এইগুলো, ঠিক আছে, খুব অল্প পরিমাণে দ্রবীভূত। সো এটা মনে রেখো, পটাশিয়াম সালফেটটা ভালোভাবে দ্রবীভূত হইতে পারে এবং এটা পানিতে দ্রবীভূত হয়ে আয়ন উৎপন্ন করতে পারে। সো এই পটাশিয়ামটা হচ্ছে পানিতে দ্রবীভূত, পটাশিয়াম সালফেট, এটা হচ্ছে পটাশিয়ামের লবণ, এটা একটু ব্যতিক্রম। ইলেকট্রনীয় পরিবাহী কোনটা? মানে কোনটার মধ্য দিয়ে ইলেকট্রনের মাধ্যমে বিদ্যুৎ পরিবহন হয়, ঠিক আছে। ইলেকট্রনীয় পরিবাহী কোনটা? মনে রাখবা গ্রাফাইট, এটা হচ্ছে কার্বনের এমন একটা হচ্ছে কি বলে যৌগ যেটা হচ্ছে ইলেকট্রন পরিবহন করতে পারে। গ্রাফাইট ইলেকট্রন পরিবহন করে। ধাতু বিদ্যুৎ পরিবহন করে কেন? মনে রাখবা ধাতু, আমরা দেখছি ধাতব বন্ধন কেমনে থাকে। এই যে ধাতব বন্ধনগুলো আমরা দেখছিলাম এই যে এইভাবে, সরি, ধাতব বন্ধন কিভাবে থাকে, যে ধাতুগুলো এইভাবে থাকে না, পরে এগুলোর মধ্যে হচ্ছে ইলেকট্রন যে বের হয় আমরা দেখছিলাম, মানে এগুলো থাকে এইভাবে প্লাস প্লাস, পরে ইলেকট্রন বের হয়। ইলেকট্রনগুলো হচ্ছে মুক্তভাবে সঞ্চারণশীল থাকে ধাতব বন্ধনে, ঠিক আছে। ধাতু বিদ্যুৎ পরিবহন করে কারণ ধাতুর মধ্যে মুক্ত ইলেকট্রন থাকে, কারণ লাইক সোডিয়াম, সে একটা ইলেকট্রন ত্যাগ করে, মানে সোডিয়াম কি করতে পারে, মনে করো সোডিয়াম একটা ধাতু, তো সোডিয়াম সে একটা ইলেকট্রন ত্যাগ করে সোডিয়াম প্লাস হয়ে যেতে পারে। এই যে ইলেকট্রন ত্যাগ করে যেটা মুক্ত ইলেকট্রন, ওইটা হচ্ছে ধাতব বন্ধনে মুক্তভাবে সঞ্চারণশীল হইতে থাকে। এজন্য ধাতু বিদ্যুৎ পরিবহন করে, কারণ ধাতুতে বিমুক্ত ইলেকট্রন থাকার কারণে, কারণ ধাতু ইলেকট্রন ত্যাগ করে, ঠিক আছে, এটাই আনসার। নিচের কোন মৌলটি বিদ্যুৎ অপরিবাহী? এইটা গন্ধক বিদ্যুৎ অপরিবাহী। তামা, রূপা, গ্রাফাইট, এগুলা সবগুলা ভালোভাবেই জানি যে তামা, রূপা, গ্রাফাইট এগুলোর মধ্যে বিদ্যুৎ পরিবহন হয়। একমাত্র গন্ধকই আছে যেটার মধ্যে দিয়ে বিদ্যুৎ পরিবহন হয় না, আর গন্ধকটা হচ্ছে সালফার। সালফার অধাতু, এর জন্য বিদ্যুৎ পরিবহন হয় না, ঠিক আছে। ওকে, কোনটির জলীয় দ্রবণ বিদ্যুৎ অপরিবাহী? কোনটার জলীয় দ্রবণ বিদ্যুৎ অপরিবাহী? কোনটার জলীয় দ্রবণ বিদ্যুৎ অপরিবাহী? আমরা জানি বিদ্যুৎ পরিবাহী না অপরিবাহী রে? হ্যাঁ, অপরিবাহী। দেখো কোনটার জলীয় দ্রবণ বিদ্যুৎ অপরিবাহী? চিনির দ্রবণ। চিনি হচ্ছে, চিনি কি, চিনির সংকেত জানো? চিনি হচ্ছে সুক্রোজ না? তো এটা চিনিকে জলীয় দ্রবণে তুমি হচ্ছে চিনিকে ভিজে এটার মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহিত করতে পারবা। দেখো চিনি হচ্ছে বিদ্যুৎ অপরিবাহী, চিনি কি বিদ্যুৎ অপরিবাহী। আচ্ছা, একটি বস্তু কঠিন অবস্থায় বিদ্যুৎ পরিবাহী নয়, কিন্তু তরল অবস্থায় ও দ্রবণে তা বিদ্যুৎ পরিবাহী। এতে কোন ধরনের বন্ধন আছে? মনে রাখবা আয়নিক যৌগ কঠিন অবস্থায় বিদ্যুৎ পরিবহন করে না। কঠিন অবস্থায় বিদ্যুৎ পরিবহন করে না, বাট তরল অবস্থায় বিদ্যুৎ পরিবহন করে। মনে রাখবা আয়নিক যৌগ কঠিন অবস্থায় বিদ্যুৎ পরিবহন করে না, তরল অবস্থায় বিদ্যুৎ পরিবহন করে। সো আয়নিক যৌগ কঠিন অবস্থায় বিদ্যুৎ পরিবহন করে না, তরল অবস্থায় করে। কেন হয়? কারণ আয়নিক যৌগ যখন কঠিন অবস্থায় থাকে তখন একটার সাথে আরেকটা খুব বেশি মানে শক্তি দিয়ে হচ্ছে অ্যাট্রাক্টেড থাকে, ঠিক আছে। তখন হচ্ছে ইলেকট্রন মুক্তভাবে সঞ্চারণশীল হইতে পারে না, এজন্য বিদ্যুৎ পরিবহন হয় না। কারণ বিদ্যুৎ পরিবহনের মূল শর্তই হচ্ছে ইলেকট্রনকে কাপাকাপি করতে হবে, একটু চলাচল করতে হবে। তো বাট তুমি যখন আয়নিক যৌগকে তাপ দিয়ে তরলে পরিণত করে ফেলবা, তখন হচ্ছে ইলেকট্রনগুলো একটু মুক্তভাবে সঞ্চারণশীল থাকে, কারণ আমরা নিকোটিন থেকে তরলের আন্তঃআণবিক শক্তি কম। তো আয়নিক যৌগগুলা কঠিন অবস্থায় বিদ্যুৎ পরিবহন করে না, কিন্তু তরল অবস্থায় বা দ্রবণে বিদ্যুৎ পরিবহন করে। তো কোনটা আয়নিক? মনে রাখবে এটা। শূন্য যোজনী প্রদর্শন করে কোনগুলো? যে নিয়ন, আর্গন, হিলিয়াম, এই তিনটেই তো নিষ্ক্রিয় মূল, এই তিনটার যোজনী শূন্য, ঠিক আছে। নিষ্ক্রিয় মূলের যোজনী শূন্য। কোন যৌগমূলক ধাতুর মতো আচরণ করে? আচ্ছা, কোন যৌগমূলক ধাতুর মতো আচরণ করে? ফসফোনিয়াম, এটা হচ্ছে PH4+, অ্যামোনিয়াম NH4+, কার্বনেট CO3-। বলো কোনগুলা ধাতুর মতো আচরণ করে? আমরা জানি ধাতুগুলা ইলেকট্রন ত্যাগ করে পজিটিভ আধানে পরিণত হয়। তো এই যে এই দুইটা পজিটিভ আসে, এই দুইটা ধাতুর মতো কাজ করে, আর এইটা অধাতুর মতো কাজ করে, ঠিক আছে। এই যে কাজ আর একটা বাড়াই ফেলছি, কি জানি কি কোনটাতে টিপ দিয়ে দিছি, বাদ দাও। এরপরে শেষ হয় না কেন? কতটা রে বাবা? কোনটি অষ্টক নিয়ম মেনে চলে না? দেখো
BF3 আচ্ছা ম্যাগনেসিয়াম ক্লোরাইড এটা আয়নিক যৌগ, এটা অষ্টক নিয়ম মেনে চলে। ম্যাগনেসিয়াম দুইটা ইলেকট্রন ত্যাগ করে, ক্লোরিন ওই ম্যাগনেসিয়ামে ইলেকট্রন গ্রহণ করে। সো ম্যাগনেসিয়াম নিয়নের কাঠামো অর্জন করে আর ক্লোরিন হচ্ছে আর্গনের কাঠামো অর্জন করে, এটা আমরা ভালো করেই জানি, ঠিক আছে। কারণ এটা কেমনে গঠন হয়, ম্যাগনেসিয়ামে দুইটা ইলেকট্রন ত্যাগ করে, সো ম্যাগনেসিয়াম 12 থেকে 10 হয়, ক্লোরিনে ইলেকট্রন গ্রহণ করে 17 থেকে 18 হয়, দুইটা ক্লোরিনে ওই দুইটা একটা একটা করে গঠন করে আর কি। বাট এটাতে দেখো বোরনের সর্বশেষ শক্তিস্তর থাকে 3টা, ক্লোরিন এড হয়েছে 3টা, দেখবেন সে আরো 3টা শেয়ার করলো, তার শেষে 6টা ইলেকট্রন পূর্ণ হইলো, অষ্টক পূরণ করছে করে নাই, সে 2 এর নিয়ম মানছে। এটার ক্ষেত্রে সেম, বোরনের 3টা, ফ্লোরিন 3টা এড হয়েছে, সো এখানে কেন্দ্রীয় পরমাণুটা অষ্টক নিয়ম মানে না। অন্যদিকে ক্লোরিন ফ্লোরিন মানে তারা একটা করে ইলেকট্রন শেয়ার করে, তাদের শেষে 7টা থাকে, একটা শেয়ার করছে মানে কি 8টা হয়ে গেছে। এই চ্যাপ্টারটা আমি বেশি বুঝাইতে চাইতেছি কারণ এমসিকিউ থান্ডার সিরিজে তোমরা ক্লাস অনেক আগে করছো, তো একটু ডিটেলসে করাইতেছি। যদি হচ্ছে আমরা মনে করো আগে সিকিউ করাইতাম পরে এমসিকিউ করাইতাম তাহলে এত সময় লাগতো না আর কি। যাই হোক, বাট সময় দিয়ে পড়াইতেছি, দ্যাট মিনস ভালোভাবে শিখতেছো, এটা বুঝতেছো, এগুলা ভালোভাবে এখন আনসার করতে পারবে। এমসিকিউ থান্ডার সিরিজের কাজই এটা, তুমি যাতে সবগুলা তোমার এখানে ঢুকে যায়। বন্ধন গঠনের 2 এর নিয়ম মানে কোনগুলা, এই যে এটা 2 এর নিয়ম মানে কেন আমি দেখাই। এই নাইট্রোজেন অক্সাইড যেটা, এটা হচ্ছে নাইট্রোজেন কার কাঠামো অর্জন করতে চায়, তোমার নিয়নের, অক্সিজেন ও নিয়নের কাঠামো অর্জন করতে চায়, কাছাকাছি মূল্য নাইট্রোজেন ডাইঅক্সাইডের ক্ষেত্রে সেম, বাট এটা ক্ষেত্রে দেখো কার্বন আর্গন ওই যে নিয়নের কাঠামো অর্জন করে 4টা ইলেকট্রন নিয়ে, কারণ কার্বন হচ্ছে 6, 4টা ইলেকট্রন যদি শেয়ার করে 10 হয়ে যায়, মানে নিয়নের কাঠামো অর্জন করে। অন্যদিকে হাইড্রোজেন দেখো, হাইড্রোজেন হচ্ছে একটা, হাইড্রোজেনের ইলেকট্রন থাকে একটা, সে যখন কার্বনের সাথে অ্যাড হয় তো কার্বন থেকে একটা ইলেকট্রন সে নেয় আর কি, শেয়ার করে, তখন তার ইলেকট্রন হয় 2টা, সে হচ্ছে হিলিয়ামের কাঠামো অর্জন করে। হাইড্রোজেন কার কাঠামো অর্জন করে, হিলিয়ামের। তো তুমি বুঝো কোনটা 2 এর নিয়ম মানছে, হিলিয়ামই তো 2 এর নিয়মের মেইন কারিগর না, তো হিলিয়াম এই যে CH4 হচ্ছে 2 এর নিয়ম মানে, বুঝছি। ওকে 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 ধাতব বন্ধন যে কারণে গঠিত হয়, ধাতব বন্ধন গঠন হয় যে ধাতব বন্ধন গঠন হয় ধাতুর মধ্যে যখন মুক্ত ইলেকট্রন থাকে, মুক্ত ইলেকট্রন ধাতব বন্ধন হয় যে ধাতুগুলা, আয়নিক বন্ধন ইলেকট্রন আদান প্রদানে গঠন হয়, ধাতব বন্ধন না। ধাতব বন্ধন গঠন হয় যে ধাতুর মধ্যে ধাতু, ধাতু প্লাস ধাতু, মুক্ত ইলেকট্রন অনেকগুলো ধাতু, এই যে এটা প্লাস প্লাস আকারে থাকে না, তখন হচ্ছে এরা কি করে, তখন হচ্ছে এরা যখন ইলেকট্রন ত্যাগ করে, ইলেকট্রনগুলো এখানে হচ্ছে মুক্তভাবে সঞ্চালনশীল হইতে পারে, যে মুক্ত ইলেকট্রনের জন্য ধাতব বন্ধন গঠিত হয়। আর এগুলোর মধ্যে স্থির বৈদ্যুতিক আকর্ষণ ক্রিয়েট হয়, যে পজিটিভ নেগেটিভ। সো এটা হচ্ছে একাডেমিক আনসার, বুঝছি। সাধারণ তাপমাত্রায় কঠিন অবস্থায় থাকে কোনগুলা, সাধারণ তাপমাত্রায় কঠিন থাকে মনে রাখবা, ব্রুমিন সাধারণ অবস্থায় তরল থাকে, এটা জানলেই হয়ে গেছে। ব্রুমিন সাধারণ অবস্থায় তরল থাকে, ঠিক আছে। ক্লোরিন ফ্লোরিন সাধারণ অবস্থায় গ্যাসীয় থাকে, আয়োডিন কঠিন থাকে, ঠিক আছে। সালফার কঠিন থাকে, সালফার তো এমনিতেই কঠিন, এটা কঠিন থাকে, আর আয়োডিন কঠিন থাকে। আর ব্রুমিন তরল থাকে মনে রাখবা সাধারণ তাপমাত্রায়, আর ফ্লোরিন ক্লোরিন গ্যাসীয় থাকে। সেখানে সাধারণ তাপমাত্রায় কঠিন থাকে কারা, এই যে আয়োডিন আর সালফার 2 আর 3, ঠিক আছে। ওকে, 4টা মৌল আছে যাদের প্রোটন সংখ্যা 5, 9, 11, 12। তাইলে এগুলা হচ্ছে কি বলছে, পি 5টা মানে হচ্ছে এটা হচ্ছে বোরন, কিউ 9টা ইলেকট্রন মানে ফ্লোরিন, আর 11টা ইলেকট্রন মানে সোডিয়াম, এক্স 12টা ইলেকট্রন মানে ম্যাগনেসিয়াম। তো পি ও কিউ মৌলের সমন্বয়ে গঠিত যৌগে মুক্ত জুই ইলেকট্রন কয়টা, পি আর কিউ, দ্যাট মিনস বোরন আর ফ্লোরিনে কি যৌগ গঠন করে, BF3, এটা আমরা এটা জানছি। তো এটা গঠন কিরকম দেখো, বোরনের প্রথম শক্তি স্তরে 2টা, শেষ শক্তি স্তরে থাকে 3টা, কারণ বোরনের পারমাণবিক সংখ্যা কত, 5। তো 3টা ফ্লুরিনেট হবে, 3টাকে তুমি এভাবে সিঙ্গেল ভাবে দাও, এটাতে ফ্লুরিনেটটা অ্যাড হয়েছে, ফ্লুরিনের শেষে থাকে 7টা, একটা দিয়ে দিছি, বাকি 6টা দিবা, এটা হচ্ছে ফ্লুরিন। এখানে একটা ফ্লুরিনেট হবে, একটা এখানে দিয়ে দিছি, বাকি 6টা দিব, কারণ ফ্লুরিনের শেষে আছে 7টা। এই যে এটা হচ্ছে আমি ডিটেলসে বুঝাইতেছি, দেখো এইভাবে মুক্তজোড় বের করতে পারবা। বসে মুক্তজোড় কয়টা, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, এটাতে কোনো মুক্তজোড় নাই, তাহলে মুক্তজোড় ইলেকট্রন আছে 9 জোড়া। মুক্তজোড় ইলেকট্রন কয় জোড়া, 9 জোড়া, ঠিক আছে। বন্ধন জোড় কয় জোড়া, 1, 2, 3 জোড়া, এভাবে বের করতে পারবা। দেখো এখানে কয়টা ফ্লুরিন আছে, 3টা ফ্লুরিন, ফ্লুরিনের দুজনই 1, 3 একে 3 জোড়া বন্ধন জোড় 3 জোড়া, মুক্তজোড় 9 জোড়া, ঠিক আছে। ওকে, তো
তো আমি তোমাকে অনেক শর্টকাট শিখেছি, বন্ধন জোড় মুক্ত জোড়ও শর্টকাটে বের করতে পারবা। কেমনে? ফ্লোরিনের শেষে থাকে 7টা। তো ফ্লোরিন যখন বন্ধনে আবদ্ধ হয়, ফ্লোরিন যেহেতু এক যোজি মৌল, তার যোজনী এক, সে একটা ইলেকট্রন শেয়ার করবে। তো একটা ইলেকট্রন বন্ধনে আবদ্ধ হয়ে গেলে বাকি থাকবে 6টা ইলেকট্রন। এরকম চিত্র না এঁকে যদি করতে চাও, তাহলে এই 6টা ইলেকট্রন মানে হচ্ছে 3 জোড়া। তাহলে একটা ফ্লোরিন থেকে আমি পাইতেছি 3 জোড়া, এখানে 3টা ফ্লোরিন আছে, তাহলে 3টা ফ্লোরিন থেকে আমি কয় জোড়া পাবো? 9 জোড়া। ভালো করে বুঝো। বাকি থাকলো আমাদের কেন্দ্রীয় পরমাণু বুরন। বুরনের শেষে আছে এমনিতেই 3টা, তো 3টা ফ্লোরিন বুরনের সাথে অ্যাড হয়েছে, দ্যাট মিনস বুরন 3টা ইলেকট্রন শেয়ার করবে, তখন তার কাছে আর কোনো ইলেকট্রন থাকবেই না, দ্যাট মিনস 9 জোড়া মুক্ত জোড় ইলেকট্রন থাকবে। সো বন্ধন না এঁকে এইভাবেও করতে পারবা, ঠিক আছে? তো এত সময় লাগবে পরীক্ষায়, কি এত সময় লাগবে? যত সময় তোমাদেরকে বুঝাইতেছি আমি তো দেখেই বলে দিব। 3টা আছে, 3 একে 3, বন্ধন জোড় 3টা, শেষ। মুক্ত জোড় কেমন? এই যে এখানে যেভাবে করছি এইভাবে 10 সেকেন্ডে আনসার আমি দাগিয়ে দিতে পারবো। তোমাকে ওইভাবে দাগাইতে হবে, তোমাকেই ওইভাবে দাগাইতে হবে। এটা হচ্ছে কেমিস্ট্রি চ্যাপ্টার 6, মানে হচ্ছে কোনটা? দেখো, মৌলের ধারণা ও রাসায়নিক গণনা। এটাতে যাওয়ার আগে আমরা হচ্ছে চ্যাপ্টার 5 আগে দিয়ে দিই, 6 আলাদা দিই, ভালো হবে। টানা রেকর্ড করলে আবার সমস্যা। চ্যাপ্টার 6টা একদিন গ্যাপ দিয়ে চলে আসবে ইনশাল্লাহ। এখন হচ্ছে রেগুলার ক্লাস আপলোড হবে এমসিকিউ থান্ডার সিরিজে, কারণ আমাদের এফআরবিবি ক্লাস কমে গেছে। তো চিন্তা নেই, তোমরা চিন্তা করো না। পরীক্ষার আগে, মানে আরও বহুত আগে, পরীক্ষার বহু আগেই তোমাদের এমসিকিউ থান্ডার সিরিজ কমপ্লিট হবে, কারণ আমি বুঝি কোন সময় কোনটা দেওয়া উচিত। বেশিরভাগ আমাদের রিভিশন বেচের ক্লাস দিতে গিয়ে এমসিকিউ থান্ডার সিরিজটা মানে কষ্ট হয়েছে, মানে দিতে কষ্ট হয়ে দিয়েছে, বাট ক্লাস তো অবশ্যই কমপ্লিট করবো, ঠিক আছে? সো এতদিন বোর্ড ছিল না, নাইলে আগেই দিয়ে দিতাম। সো এতটুকু ছিল হচ্ছে আমাদের আজকের ক্লাস। এখানে হচ্ছে আমরা চ্যাপ্টার 5 কমপ্লিট করছি এতক্ষণে। সো আমরা হচ্ছে পরবর্তীতে চ্যাপ্টার 6 আর একটা লেকচারে দিব, ঠিক আছে? ওকে, ভালো থাকো, আল্লাহ হাফেজ।